যেমন তুমি যেখানে ঘরটায় বসে সাধনা করছো, সেখানে চলো ইলেকট্রিকের কিছু জিনিস আছে, সেটাকে তুমি দক্ষিণ দিকে রাখো। হুম। তোমার জলের জিনিস আছে, সেটাকে উত্তর দিকে রাখো। কিছু সবুজ কালারের জিনিস আছে, সেগুলোকে পূর্ব দিকে রাখো। এটা করলে যখন তুমি জন্মাচ্ছ, অ্যাকচুয়ালি সিস্টেমটা এত সুন্দর না। যখন তুমি জন্মাচ্ছ একটা পিণ্ড, ওখানে মনোময় কোষ, প্রাণময় কোষ, আনন্দময় কোষ সব একবারে লেপ্টে রয়েছে। এবার তুমি যেই তুমি নিজের ইএলআর করতে করতে ডিভাইনিটির দিকে এগোবে, তখন ওই শরীরগুলো আস্তে আস্তে খুলতে থাকে। শাস্ত্রে বলছে মনুস্মৃতি যে তুমি সব অষ্টমী তো একেবারে বারণ, মনুসংহিতায় বারণই করছে। এবং মনুসংহিতা খালি এটা বলছে যে তুমি সহবাস করো, কিন্তু না করলে খুব খুব বাজারে এখন চলে ব্যাপারটা, মানে এটা একটা যোগ থেকে গিয়ে এসেছে, ল অফ অ্যাট্রাকশন। সেখানে একটা পার্ট রয়েছে গ্র্যাটিটিউড জার্নালিং। গ্র্যাটিটিউড জার্নালিং ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বর প্রণিধান মঠ, স্বামীজি এবং মায়ের শক্তি আছে ওখানে, যার জন্য অনেকে কি করে মরার পর তাদের সাধকের অস্থিটা রেখে দেয়। যেমন ঠাকুর মায়ের অস্থি তোমার বেলুড়ে রাখা আছে, ওটা কিন্তু ওই জমিটাকে এনার্জাইজ করছে, সেখানে কোনো নেগেটিভ এন্টিটি অ্যাটাক করতে। আমরা কখন বিষাদ যোগে থাকি? আমরা প্রত্যেকে কিন্তু বিষাদ যোগে থাকি, প্রত্যেকে প্রত্যেকে। কি হবে? ডিপ্রেশন। আমাদের এই শরীরের ভেতরে যদি তুমি যোগ মার্গ দিয়ে ব্যাখ্যা করতে চাও, তাহলে বলতে হয় যে এর মধ্যে রয়েছে প্রথম প্রাণ শরীর। প্রাণ শরীর রয়েছে বলেই পুরো স্থূল মাংসের শরীরটা চলছে। তাহলে বিজ্ঞান রিসেন্ট এই 1 আগস্টই আমাকে বলেছে যে সাধনা করে ঈশ্বর উপলব্ধি হোক চাই না হোক, কিন্তু চোখ দুটো বন্ধ করে যখন আমি বসছি বা সাধনার রিচুয়ালস গুলো করছি বা পশ্চার গুলো করছি, তখন এত শান্তি পেলাম যে কল্পনার বাইরে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টে দৈবত আমাদের এমন কিছু জিনিস বলবে না, যেটা হচ্ছে ইএলআর। আমরা সবাই পিএলআর নিয়ে কথা বলেছি, পুনর্জন্ম নিয়ে কথা বলেছি। সেটা যতটা দরকার, ইএলআর হচ্ছে ইন্টারনাল লাইফ রিগ্রেশন। আমাদের বর্তমান এই যে শরীরে ভেতরে যে কত রকমের পার্ট আমরা দেখতে পাই, বুঝতে পারি, যার জন্য আমরা এটাও বুঝতে পারবো আমাদের জীবনে কতটা দরকার সাধনার মার্গ পার করা। আমরা সব কিছু জানবো। এবং দৈবত এমন একটা মানুষ। হ্যাঁ, আমি কিছু কথা আজকে বলবো, যেটা হচ্ছে আগের পডকাস্টে যখন আমি লিখেছিলাম আমি জাতিস্বর, তখন অনেক মানুষ অনেক রকমের কথা বলেছে। একটা ছেলে, সে সাধনা করছে, সে নেশাভানের কথা কিন্তু বলছে না আপনাদেরকে, তাও আপনাদের এত রকমের মনের বাজে কথা আপনারা বলেছেন ওখানে কমেন্টে। আপনাদের ধিক্কার জানাই। আপনারা হচ্ছেন একটা নোংরা প্রকৃতির মানুষ। এটা বলতে আমি বাধ্য হলাম, কারণ দৈবত কোনো বাজে কথা বলেনি, কিন্তু উনি সাধনার মার্গের কথা বলেছে, নিজের ব্যাপারে বলেছে। তাতেও আপনাদের মানে ভালো লাগে না বলুন? আপনাদের মুখে থুতু দেওয়া উচিত যারা লিখেছেন এবং বলেছেন দৈবতের ব্যাপারে। এবং কিছু মানুষ আমাকে পার্সোনালি ফোন করে দৈবতের নাম্বার চেয়েছে, যে আমি সাধনাটা এগোতে চাই, দৈবত যেভাবে সাধনা করায় বা করান তিনি, আমি সেই মার্গে যেতে চাই। আজকের পডকাস্টটা ওই জন্য আপনাদের, সেই সব মানুষের যারা চাইছেন দৈবতের মতো একটা আধ্যাত্মিকতায় আমি আজকে বড় হই, নিজের ভেতর হিংসাটাকে কমাতে পারি, লালসাটাকে কমাতে পারি, মানুষের মতো মানুষকে সাহায্য করতে পারি। এটাই তো মানুষের প্রকৃতি, এটাই তো মানুষ চেয়েছে। মানুষের জন্ম ভগবান এই জন্যই করিয়েছিল, যাতে মানুষ মানুষের সেবা করতে পারে। আজকে দৈবতের পডকাস্ট আপনাদের দেখতে হবে, তার সাধনাটা দেখতে হবে। তার সাধনার মধ্যে যে কত সুন্দর সে মানুষ, খুব ভালো একটা স্কলারও তিনি। ডাইরেক্ট তার কাছে যাব। যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সে নাম্বারটা আমার, জানেনই। এবং পডকাস্ট যেখান দিয়ে শুরু হবে দৈবতের নাম্বারও আছে, দৈবতকে কল করুন, কথা বলুন। খুব ভালো মানুষ, নেশাভান করায় না, সাধনার মার্গে গিয়ে আপনাকে মানুষ হতে শেখাবে। আর ডাইরেক্ট দৈবতের কাছে। দৈবত, কেমন আছো? ভালো আছি কৌশিক, তুমি কেমন আছো? এই চলছে। আর আজকে আমরা জানবো ইএলআর এর ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে যে পিএলআর আমি শুনেছি এবং পডকাস্ট হয়েছে, তুমিও দেখেছো তাদের পডকাস্টটা, কিন্তু আজকের পডকাস্টটা হবে ইএলআর।
একটু অদ্ভুত লাগছে শুনতে এবং মানুষেরাও অদ্ভুত ভাবছে। তুমি তোমার মতো করে ব্যাখ্যা করো একটু। দেখো, আমি যেভাবে দীক্ষা দিই, হুম। আমার যে প্রসেস, সেই প্রসেসটা অ্যাকচুয়ালি ডিভাইন ব্লেসিংসে আমি আদ্যাশক্তির কাছ থেকে পেয়েছি, যে ইটার্নাল লাইফ রিগ্রেশন থেরাপি। তো এটাই হচ্ছে ELR। এটা এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি। তার কারণ মানুষে চায় যেটা, যে চটজলদি একটা রেমেডি, যে আমি গেলাম সেখানে আমাকে দীক্ষা দেওয়া হলো এবং বা আমাকে রিগ্রেশন করানো হলো, যার ফলে আমি আমার পাস্ট লাইফ সম্পর্কে জানতে পারলাম। কিন্তু তাতে মানুষের ফুলফিলমেন্টটা হয় না। কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার ইটার্নাল লাইফকে জানতে পারছো। ইটার্নাল লাইফ মিন্স, আমরা শাস্ত্রতেও দেখেছি যে প্রত্যেকটা মানুষই হুম। কোনো না কোনো ডিভাইন অরিজিন থেকে বিলং করে। যেমন মহাভারতে অর্জুন ছিলেন ইন্দ্রের পুত্র, ইন্দ্রের ঔরসেই অর্জুনের জন্ম। ভীম ছিলেন পবন দেবতার পুত্র, হনুমান ছিলেন পবন দেবতা এবং শিবের মিলিত স্বরূপ। সেরকমই প্রত্যেকটা মানুষ, আমরা কিন্তু ডিভাইন এন্টিটি থেকে বিলং করি। তো মানুষ যতক্ষণ না পর্যন্ত সেই ডিভাইন এন্টিটিকে জানতে পারছে, এবং হুম। শাস্ত্রে বলাই আছে যে অহম ব্রহ্মাস্মি, এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা দীক্ষার কিন্তু ফুলফিলমেন্ট হয় না। তার জন্যই আমি নিজে সাধনায় একটা ডিভাইন ব্লেসিংস পেয়েছি, যে ব্লেসিংসে আমাকে বলা হয়েছে যে ELR, এই প্রসেসটা যদি আমরা নিয়ে আসতে পারি, ইটার্নাল লাইফ রিগ্রেশন, তাহলে ফুলফিলমেন্ট হবে একটা মানুষের, সে কমপ্লিট স্বরূপ দর্শন করতে পারবে। তো হুম। তো একটা জিনিস আমি এটাতে ঢুকবো, তার আগে হচ্ছে তোমার একটা এডুকেশনাল পার্ট আছে। তুমি খুবই হাইলি কোয়ালিফাইড, আমরা জেনেছি অফ দ্য ক্যামেরা। অনেক রকমের প্রবলেম এসছে আগের পডকাস্টটা থেকে। আমি চাইবো না কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য, কিন্তু আমি একটা জিনিস জানতে চাইবো যে তুমি আধ্যাত্মিক কথা বলছো, মানুষরা শুনছে, বলতে গেলে গিলছে, শরীরের ভেতর দেওয়ার চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ, কিন্তু বাদবাকিরা এত নেগেটিভিটি কেন শরীরের মধ্যে? যে আধ্যাত্মিক কথা যখনই বলা হচ্ছে, কারণ তুমি দেখেছো কমেন্টগুলো যে যেখানে বলছে তুমি এটা পাগল, বা বলছে যে তুমি জানো না, তুমি এত পড়াশোনা করে এইসব কি কথা বলছো। আমরা নিজেদেরই কি নিজেদেরকে ক্ষতি করছি কোনো না কোনোভাবে? অ্যাকচুয়ালি কলিযুগের যে নিয়ম, ভবিষ্যমালিকাতেও বলা আছে এবং ভাগবতেও বলা আছে, কলিযুগে মানুষ চাইবেই ঈশ্বর থেকে দূরে চলে যেতে। কারণ সে জানে না ঈশ্বর কি, মানুষ কি। আমরা সবসময় মনে করি যে ঈশ্বর একটা বস্তু উপরে আছে, সে আমাদের সবসময় দেখছে হুম। এবং তার কাছ থেকে আমি যা চাইবো সে পেয়ে যাবো। হুম। কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর কিন্তু তা নয়। যার জন্যই ELR প্রসেসটা আমার আনা পৃথিবীতে। কারণ ঈশ্বর অ্যাকচুয়ালি বলতে গেলে যেটা বলতে হয়, সেটা হচ্ছে আমাদের এই যে মনুষ্য শরীর, এটা একটা খোলস, একটা হুম। গাড়ির হুম। মতো। হুম। এর মধ্যে আমি আগের পডকাস্টেও বলেছিলাম যে 5টা শরীর রয়েছে। তো এখানেও আমি বলছি যে আমাদের এই শরীরের ভেতরে, যদি তুমি যোগ মার্গ দিয়ে ব্যাখ্যা করতে চাও, তাহলে বলতে হয় যে এর মধ্যে রয়েছে প্রথম প্রাণ শরীর। প্রাণ শরীর রয়েছে বলেই পুরো স্থূল মাংসের শরীরটা চলছে। তাহলে বিজ্ঞান কত দূর এগিয়েছে? বিজ্ঞান রক্ত মাংসের শরীরের যাবতীয় যা কিছু আবিষ্কার করেছে, হুম। সে জানতে পেরেছে, যদিও কমপ্লিট হয় না কারণ প্রকৃতি অনন্ত, তবুও চেষ্টা করছে, গবেষণা চলছে। হুম। কিন্তু সেই সমস্ত কিছুই চলছে যতক্ষণ একটা মানুষ জীবিত, বা হুম। একটা জীব জীবিত। জীব জীবিত থাকছে কি করে? জীবের ভেতরে যে প্রাণ শরীর আছে, সেই প্রাণ শরীরের জন্যই সে জীবিত। তাই তুমি যদি আধ্যাত্মিকতার মধ্যে না ঢোকো, হুম। তুমি কখনোই সম্পূর্ণ জ্ঞানী হতে পারবে না। তুমি বুঝতেই পারবে না যে বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে মাংসের শরীর, সেই শরীরের ভেতরের শরীরটাকে যদি তুমি না জানতে পারো, তাহলে তুমি কখনোই ফুলফিলমেন্ট খেলাটা বুঝতে পারবে না যে কিভাবে হচ্ছে। এবং শুধু প্রাণ শরীরেই থেমে থাকলে হবে না। হুম। প্রাণ শরীরের ভেতরে রয়েছে মনের শরীর, মনোময় কোষ, পঞ্চকোষ ও বিবেক ভেদ বলে একটা শাস্ত্রে কথা আছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে এই রক্ত মাংসের শরীরটা হচ্ছে অন্নময় কোষ, একে খাদ্য দিতে হয় নইলে বাঁচে না। এবং এর পেছনে রয়েছে বা এর ভেতরে রয়েছে প্রাণময় কোষ, তার ভেতরে রয়েছে মনোময় কোষ, তার ভেতরে রয়েছে জ্ঞান ও বিজ্ঞানময় কোষ, তার ভেতরে রয়েছে আনন্দময় কোষ। অতএব তার ভেতরে আত্মা বসে রয়েছে। তো তোমাকে যদি জানতে হয়, তাহলে তো তুমি শুধু রক্ত মাংসের খোলটাকে জেনে জেনে যদি তুমি অহংকার করে যে আমি সব জানি, হুম। তাহলে তো এটা মূর্খামি। এবং মানুষে তাই করছে। তাই হচ্ছে। আগের পডকাস্টেও দেখেছো, হুম। কমেন্টেও হুম। দেখেছো, জেনারেলি মূর্খামিই হচ্ছে। কারণ যতক্ষণ না তুমি ওই
5টা লেভেলকে জানতে না পারছো, ততক্ষণ তুমি কি করে বলতে পারো যে এইটা জানি এটাই শেষ? অসম্ভব, এটা হতে পারে না। কারণ একটা মরা শরীরে কখনোই যাবতীয় মেটাবলিজম হয় না, হুম। এটা জীবিত শরীরে হয়। তো জীবিত শরীরটাকে জীবিত করছে কে? প্রাণময় শরীর। প্রাণময় শরীরকে চালাচ্ছে কে? এক লাফে যদি বলতে চাই, আনন্দময় কোষ। এবার তোমাকে সাধনার দ্বারা বা দীক্ষা বা ইটারনাল লাইফ রিগ্রেশনের দ্বারা এই পঞ্চকোষ বিবেক ভেদ করতে হবে। আমি এটাতেই আমি আসছিলাম যে তোমার এইগুলো যে সায়েন্সের, তুমি সায়েন্সেরও কথা বলছো তুমি হ্যাঁ, মাঝখানে। সবই তো এক সবই actually। এক। আমরা- আমি আগের পডকাস্টেই বলেছি যে হ্যাঁ, ই ইজ হ্যাঁ। ইকুয়াল টু এম সি টু দি পাওয়ার এন, হুম, সেটা নিয়ে অনেক মতবিরোধ হয়েছে। হয়েছে। কিন্তু আমি এটা দিয়ে মেলানোর চেষ্টা করেছি যে বিজ্ঞান আধ্যাত্মিকতা কিন্তু এক। একদমই। আমি এটাও ছোট্ট করে জাস্ট বলে দিই বোঝানোর জন্য, যেহেতু আগের পডকাস্ট সবাই দেখবে তেমন তো নয়। ছোট্ট করে বলি, দেখো ই ইজ ইকুয়াল টু এম সি টু দি পাওয়ার এন। এখানে যে আলোর ব্যাপারটা আছে, সি এবং এনার্জি, তো এই সি এবং ই এই দুটোর ব্যালেন্স করতে গেলে কিন্তু তোমাকে সাধনা করতে হবে। হুম, সাধনা না করলে তুমি কখনোই এর ব্যালেন্সটা বুঝতে পারবে না। এটা বলে বোঝানো সম্ভবই নয়। আমি একদমই। তাও চেষ্টা করেছি যতটা সম্ভব বলে বোঝানো যায়। কিন্তু তুমি যতক্ষণ না সাধনা করছো ততক্ষণ তুমি এনার্জি লাইট সাউন্ডের খেলাটা বুঝতেই পারবে না, সম্ভবই নয়। এটার জন্য তোমাকে ইএলআর প্রসেসেই আসতে হবে। হুম। তো পুরোটাই দেখো, তুমি তুমি যখন বলছো সেখানে এই কোষ বা তো এই যে ভেতরের মাংস, এই ওই মানে যা যা লাইফ সায়েন্সের যেগুলো আছে, আমি তো লাইফ সায়েন্সই ক্লাস 9-এর পর আমি সায়েন্স কোনোদিনও পড়বো না, আমার ইচ্ছাও ছিল না, সেরকম বুঝতেও পারতাম না। কিন্তু তুমি যা কথা বলছো তার মধ্যে আমি সায়েন্স পাচ্ছি। তার সাথে সাথে ইএলআর এর মতো একটা বিষয়টা যেটা তুমি আজকে বলবে, আরো অনেক কথা আমরা শুনবো, সেটার সাথে তুমি একটা আধ্যাত্মিকতা এবং সায়েন্স তুমি দুটোকেই অ্যাড করছো। হ্যাঁ, দুটো তো একই। ওই যে বললাম অন্নময় কোষ মানে হচ্ছে আমাদের স্কিন সেল হুম, 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 বা স্টেম সেল যেগুলো সায়েন্সে রয়েছে। হুম, তারপরে আমাদের যে শ্বাসনালী বা যা যা যাবতীয় জিনিস, অ্যানিমাল হুম, ফিজিওলজি, সেল বায়োলজি, যাবতীয় যা এগুলো সবই কিন্তু অন্নময় কোষকে নিয়ে ডিল করছে। কিন্তু এর পেছনে রয়েছে যে প্রাণময় কোষ, মনোময় কোষ, এই তো আধ্যাত্মিকতা ঢুকে গেল। তাহলে তোমাকে গোটাটা জানতে হবে। তুমি কখনোই সেল বায়োলজি পড়ে বলতে পারো না না, না, যে আই অ্যাম দ্য সুপার হিরো, আমি সব জানি। তোমাকে সবসময় হুম, প্রাণময় কোষ এবং আনন্দময় কোষের দিকে এগোতে হবে। তবেই তুমি কমপ্লিট নলেজটা পাবে। তারপর তো তার অ্যাপ্লিকেশন আছে, সেটা তো এএলআর প্রসেস করতে করতে অটোমেটিক তুমি শিখতে পারবে। এটা আমি পরে আসছি ব্যাপারটা। একদমই। দৈবত, আমরা এবার জানতে চাইবো বা আমার দর্শক জানতে চাইবে যে ইএলআর যে ব্যাপারটা, এটা স্টার্টিং বা প্রসেসিংটা কেমন? হ্যাঁ, এটা আমি বলি, প্রথমেই বলে রাখি এই প্রসেসটার মধ্যে যেতে গেলে তথাকথিত যে দীক্ষা হয়, আমি কাউকে ছোট করব না। সেখানে হয় কি খণ্ড খণ্ড ব্যাপার একটা থাকে। তো এখানে খণ্ড খণ্ড ব্যাপার নয়, এখানে হচ্ছে একটা কম্বিনেটোরিয়াল সিস্টেম, যেখানে যোগ চতুষ্টয় মেশানো আছে। এবং প্রথমেই বলে রাখি এখানে স্টুডেন্টকে কিন্তু খুব পেশেন্স রাখতে হবে, ধৈর্য। হুম, ধৈর্য, বিশ্বাস আর নিজের পরিশ্রম, এই তিনটে না রাখলে কিন্তু এই পথে সাকসেস হবে না। মানে দীক্ষা নেওয়াটা তখন একটা জাস্ট ফ্যাসিনেশন হয়ে দাঁড়াবে। নিজেকে খাটতে হবে এবং বিশ্বাস রাখতে হবে, তবে গিয়ে তুমি আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবে। তো যোগ চতুষ্টয়ের মধ্যে আমাদের শাস্ত্রেই বলা আছে, প্রথম পর্যায় হচ্ছে হঠযোগ। অষ্টাঙ্গ যোগের প্রথম পর্যায় হচ্ছে হঠযোগ, এবং শ্রীমদ্ ভগবত গীতাতেও তোমার প্রথম যে পাঠটা রয়েছে বিষাদ যোগ। বিষাদ যোগে আমরা কি বলছি, মানে অর্জুন কি বলছে, যে আমি আমার আত্মীয় পরিজনদের দেখে যুদ্ধ করতে পারবো না, ওদের সাথে আমি যুদ্ধ করবো না। হুম, আমি গীতাকে মেলাচ্ছি আস্তে আস্তে এর সাথে, মানে গীতাতেই বলা আছে এই প্রসেসটা, আমরা এতদিন জানতাম না। তো আমরা কখন বিষাদ যোগে থাকি? আমরা প্রত্যেকে কিন্তু বিষাদ যোগে থাকি, প্রত্যেকে প্রত্যেকে। কি হবে? ডিপ্রেশন, হ্যাঁ, আর কিছু করতে ভালো লাগছে না, কিছু করবো না। হয়তো আমার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু তাও আমাদের দিনের শেষে একটা ডিপ্রেশন কাজ করে প্রত্যেকের, এভরি, আর দিনের দিন বাড়ছে। তো এটা কিন্তু আমাদের মহাভারতেই অনেক আগেই বলা ছিল যে বিষাদ যোগ প্রত্যেকের হয়। এখানে অর্জুন মানে একজন ব্যক্তি না, এখানে অর্জুন মানে সবাই। এবং কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছে আমাদের আত্মা, যে এক সময় বলছে যে বিষাদ যোগ থেকে বেরিয়ে এসো। এইবার এই বিষাদ যোগ থেকে যখন একটা মানুষ বেরোতে চেষ্টা করলো, তখন সে প্রথমে এলো তোমার সাংখ্য যোগে, এবং এখান থেকেই হঠযোগটা স্টার্ট হচ্ছে। অষ্টাঙ্গ যোগ দিয়ে আবার আমি মেলাচ্ছি হঠযোগটা আছে। সেখানে আমি কি শেখাচ্ছি না, সেখানে আমি কিছু আসন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো করতে করতে কি হবে, এবং তা, হ্যাঁ, সেগুলো করতে করতে যেটা হবে
যে আমাদের শরীরের সাথে মন লেপ্টে থাকে, একদম শরীরের সাথে মন কিন্তু লেপ্টে থাকে। কিন্তু তুমি যত হঠযোগ করতে শুরু করবে তত দেখবে শরীর এবং মন আলাদা হচ্ছে আস্তে আস্তে, হুম। আস্তে আস্তে খুলছে শরীর মন, তুমি হালকা হচ্ছে, তোমার অনেক হালকা লাগে। এবং তারপরে আসছে কর্মযোগ, অ্যাকচুয়াল যেটা হঠযোগ, সেখানে আরো কিছু আসন ঢুকছে। প্রায় 1 ঘন্টা সময় লাগে এই পুরো পশ্চারটা করতে। আমি দেখিয়ে দিই সেটা, বা অনলাইন সিস্টেমও আছে। তো সেইটা করার পর তুমি কিছু নিয়ম আছে সেখানে অষ্টাঙ্গ যোগে বলছে, অস্তেয় ব্রহ্মচর্য, এই ধরনের নিয়মগুলো তোমাকে পালন করতে হবে। যম নিয়ম, যমের মধ্যে পড়ছে সম দম ত্যাগ তিতিক্ষা। সম মানে হচ্ছে ইন্দ্রিয়কে সংযম করা, দম মানে কিছু কিছু জিনিসকে তোমার প্রত্যাহার করতে হবে। যেমন আমাদের মধ্যে লোভ বেশি রয়েছে, আমাদের মধ্যে কাম ভাব রয়েছে, এগুলোকে প্রত্যাহার করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। মনুস্মৃতি অনুসারে তুমি কামকে তো দমন করতে পারবে না, তাকে তুমি ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্সিং প্রসেসটা এখানে শেখানো হয়। এবং ত্যাগ তিতিক্ষা, ত্যাগ মানে কি করবে, আমরা কি জেনারেলি ত্যাগ করি, মলমূত্র। হুম। কিন্তু এই ত্যাগ মানে সেই ত্যাগ নয়, আমাদের মনে তো অনেক বাসনা তৈরি হয়, সেই বাসনাগুলোকে ফুলফিলমেন্ট করার জন্য আমরা যা খুশি করতে পারি। মানে তুমি বলতে চাইছো কাম আনন্দ, যেটা বলতে চাইছো? না, যে কোনো কামনা, ধরো তোমার এখন ইচ্ছে হলো আমি একটা বড় গাড়ি কিনবো, হুম। কিন্তু এই মুহূর্তে তোমার কাছে কিন্তু গাড়ি কেনার কোনো টাকা নেই। না। তুমি কি করলে, ইএমআই করলে, হুম। অথচ তোমার সেই ধার শোধ করার মতো টাকাও নেই। না। 5 বছর পর বা 2 বছর পর যখন তুমি ইএমআইটা দিতে পারছো না, না। তখন ওই গাড়িটাই বাজেয়াপ্ত হলো, তখন তোমার আবার বিষাদ যোগে ফিরে এলে, দেখো ঘুরছে কিন্তু সাইকেলটা। কিন্তু তুমি যদি ওই বিষাদ যোগ থেকে বেরিয়ে এসে হুম। ওই সমদম ত্যাগ তিতিক্ষা করে একটা ব্যালেন্সিং পর্যায়ে এলে, তাহলে কি তুমি তোমার সামর্থ্যটা যখন হলো তুমি তখন গাড়িটা কিনলে, তাহলে কি তোমাকে ওই চক্রে আর ঘুরতে হলো না। মানে তোমার এই ইএলআর এর দ্বারা এই জিনিসগুলো কি ঠিক হয়? অবশ্যই, অবশ্যই। ওই জন্যই তো বলছি ধৈর্যের প্রয়োজন। আমার কাছে এলো ইএলআর একদিন করেই তো আর সে কিছু পাবে না, কারণ এটা আমি হঠযোগ বলছি, এরপরে আরো 3টে যোগ রয়েছে, যোগ চতুষ্টয়, ওগুলোর মধ্যে দিয়ে যেতে হবে তো। এবার যেই তুমি কর্মযোগ হয়ে গেল, মানে হয়ে কিছু যায় না, অ্যাকচুয়ালি মিক্সচার প্রসেস। হুম। যেই তোমার 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর যখন তুমি টাইম ইনভেস্ট করতে পারো, সবচেয়ে বড় কথা টাইম ইনভেস্ট করা, এটা তোমাকে ভোরবেলা করতেই হবে। একটা টাইম আমি যেটা নিয়ম করি যে ভোর 4টে থেকে ভোর 7টা অবধি, এই টাইমটা করতে পারলে ভালো। যারা কেউ 5টায় ওঠে তাদের 5টা থেকে 8টা, এই 3টে ঘন্টা একটু নিতে হবে। বা আমি ভালো আধার দেখলে তাকে বলি 2 ঘন্টাতেই তুমি শেষ করো, পারবে। সেরকম আধার থাকলে 2 ঘন্টাতেই সে করতে পারবে। তো এই যে কর্মযোগে তুমি অনেকগুলো আসন করলে, এবার কি হলো, শরীর থেকে মন বা প্রাণ একটু হালকা হলো। প্রাণময় কোষ বলেছিলাম যে একটু হুম। হালকা হবে। মানে যখন তুমি জন্মাচ্ছ, অ্যাকচুয়ালি সিস্টেমটা এত সুন্দর না, যখন তুমি জন্মাচ্ছ একটা পিণ্ড, ওখানে মনোময় কোষ, প্রাণময় কোষ, আনন্দময় কোষ সব একবারে লেপ্টে রয়েছে। এবার তুমি যেই তুমি নিজের ইএলআর করতে করতে ডিভাইনিটির দিকে এগোবে, তখন ওই শরীরগুলো আস্তে আস্তে খুলতে থাকবে। অনেকটা শক্তিমান সিরিয়ালে মনে আছে, হুম। যে যখন শক্তিমানকে প্রথম এস্টাবলিশ করলো মহাগুরুরা, হ্যাঁ। যজ্ঞকুণ্ডে দিল, তখন 5টা শরীর ভাগ হয়ে গেল। একদম একদম। কেন করলো? সেম প্রসেস এটাও, একদম সেম। মানে এখানে তো তুমি যজ্ঞকুণ্ডে আগুনে দিতে পার, না না। পুরো ছাই হয়ে যাবে। আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম যে আমি আমাদের কি তাহলে এই প্রসেসে যেতে হবে, যে যজ্ঞকুণ্ডে দাঁড়িয়ে পড়লাম? তখন তো গুরুদেব বললো এটা তো মূর্খামি, আগুনে পুরো ছাই হয়ে যাবে, কারণ এখন সেই সিস্টেম নেই, বা সেটা হয়তো আছে জ্ঞানগঞ্জে আছে, এখানে সম্ভব নয়। এখানে তোমাকে ওই 5টা কোষকে ভাগ তোমাকে এইভাবে করতে হবে। হুম। প্রথম হঠযোগের দ্বারা, হঠযোগ এবং গীতা যোগের দ্বারা তোমাকে ভাগ করতে হবে। এইবার তুমি ঢুকে যাবে আস্তে আস্তে ক্রিয়াযোগে। হুম। ক্রিয়াযোগে হচ্ছে তপ, সাধনা, ঈশ্বর, প্রণিধান। আমি এগুলোতে আসছি, তার আগে গীতার ছোট্ট কয়েকটা চ্যাপ্টার আমি বলি। ক্রিয়াযোগেরও প্রথম পার্ট আমি যেটা দিই, সাংখ্যযোগ এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগটা আমি পড়াই, কারণ ওটা দিয়ে তুমি ডাইরেক্ট আত্মার অস্তিত্বটা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আত্মার অস্তিত্ব বোঝার চাইতেও সেখানে ক্রিয়াযোগ, তো ক্রিয়াযোগ আমাদের প্রাণের উপর কাজ করে, প্রাণময় কোষের উপর কাজ করে। তো প্রাণময় কোষকে তুমি যদি বুঝতে চাও, তোমাকে কিন্তু ওই গীতার ওই দুটো চ্যাপ্টার, তোমার তার নামটা কি, ওই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আর সাংখ্যযোগটা ভালো করে পড়তে হবে, পড়ে রিয়েলাইজ করতে হবে, এবং তার রেসপেক্টিভ সাধনা আছে, আমি সেটা দিই। তো সেইটা করার সাথে সাথে অষ্টাঙ্গ যোগে বলছে তপ, সাধনা এবং ঈশ্বর প্রণিধান।
তপ মানে হচ্ছে তপস্যা করা। কিছু সেখানে প্রাণায়াম আমার স্বামী শেখায় এবং কিছু মুদ্রা আদি সেখানে আসে। হুম, সেগুলো হচ্ছে তপস্যার আন্ডারে পড়ছে। তোমাকে সেগুলো করতে হবে পরের হাফ ১ ঘন্টা। এবং সেইটা করার পর স্বাধ্যায়। স্বাধ্যায়ের মধ্যে আমরা রাখছি গীতা পাঠ। পাঠ বলতে বুঝে, বুঝে মানে ফলস এরকম গীতা নিয়ে বসে দাদুরা যেমন পাঠ করে এরকম নয়। এবং কথামৃত যদি পড়তে পারো খুব ভালো হয়। আরও যদি কিছু উপনিষদ এখন বেলুড় মঠ টক্স করে, হুম, ইউটিউবে আছে, হুম, সেগুলো পড়তে পারো, খুবই ভালো হয়। তো এটা হলো সাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। এইখানে এবার আনছি খুব বাজারে এখন চলে ব্যাপারটা। মানে এটা একটা যোগ থেকেই এসেছে, ল অফ অ্যাট্রাকশন। হ্যাঁ, সেখানে একটা পার্ট রয়েছে গ্র্যাটিটিউড জার্নালিং। হ্যাঁ আছে। গ্র্যাটিটিউড জার্নালিং ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বর প্রণিধান। মানে তুমি যাই করবে সেটা ঈশ্বরকে সমর্পণ করে করবে। মানে আজকে আমি বললাম যে কে পডকাস্টে এসে আমার ৫ জন স্টুডেন্ট হয়েছে। এর জন্য আমি কাকে ধন্যবাদ দিলাম? তোমাকে ধন্যবাদ দিলাম, প্লাস ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। হে ঈশ্বর ধন্যবাদ, তোমার জন্যই আমার এটা হলো। সব সময় অল টাইম। এবং এরপরে আমরা করাই যেটা রাজযোগ। রাজযোগের জন্য আমাদের গীতাতেও আছে যে চ্যাপ্টার দুটো খুব বিখ্যাত চ্যাপ্টার, অক্ষর ব্রহ্মযোগ এবং রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়াই। সেখানে কিছু বিশেষ ক্রিয়া বলা আছে, প্রাণ ও অপানে জুহুতি। প্রাণবায়ুকে দিয়ে অপান বায়ুকে কাটতে হবে। আমাদের শরীরে আগে বলে রাখি যে 10 রকমের প্রাণবায়ু রয়েছে। রাজযোগ কিন্তু মনের উপরে কাজ করে, কিন্তু প্রাণ দিয়ে ধাক্কা দিতে হয় তাকে, নইলে মনোময় কোষ জাগবে না। এবার তো মানে প্রত্যেক কটা প্রত্যেকের সাথে কানেক্টেড। অবশ্যই, আমি তাও তো ভাগবত ঢোকাচ্ছি না, মানে যেখানে প্রেম সাধনার কথা বলা হচ্ছে সেটা দিলে তো মানে মানে এতটাই ভালো লাগবে যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। পুরোটাই অ্যাকচুয়ালি ওই ভাগবতের প্রেমের হুম, রাস্তা। সেটাকেই আমরা এতগুলো যোগ দিয়ে ভাঙছি আর কি। হ্যাঁ, এবারে যে প্রসেসটা আমি ঢুকবো সেটা হচ্ছে রাজযোগ। তো রাজযোগ যখন আমি করাই, প্রথমে গীতার সাথে মেলাতে চাইলে তুমি যেটা জানতে চাইবে, তো সেখানে আমরা দেখাই যে রাজবিদ্যা রাজগুহ্য যোগ এবং অক্ষর ব্রহ্মযোগ, এই দুটো চ্যাপ্টার্সকে আমরা ভালো করে পড়াই। এবং সেখানে কিছু বিশেষ ক্রিয়া আছে, সেগুলো আমরা করাই। এবং এটাও বলে রাখি রাজবিদ্যা রাজগুহ্য যোগ চ্যাপ্টারে, যেহেতু রাজবিদ্যা একটা তোমার প্রাণময় কোষের উপরে ক্রিয়া, যেখান দিয়ে তোমার অ্যাকচুয়ালি মনোময় কোষকে তুমি ঠেলা দিতে পারবে। এবং অ্যাকচুয়ালি মনের উপরেই রাজযোগ কাজ করে, কিন্তু প্রাণ দিয়ে ঠেলা না দিলে তো সেটা হবে না। তো ওই জন্য এটা প্রাণ দিয়েই তোমাকে ঠেলতে হবে। কিভাবে ঠেলতে হবে না, প্রাণ ও অপানে জুইতি, মানে প্রাণবায়ু দিয়ে অপান বায়ুকে নিচে নামাতে হয়। অপান বায়ুর কাজ হচ্ছে ডাউন টু আর্থ, মানে নিচের দিকে চক্রক্রমে ধরতে গেলে অপান বায়ু নিচে কাজ করে, আর প্রাণবায়ু উপরের দিকে কাজ করে। অনেকে বলে না সে মরে গেলে চোখ দিয়ে বেরিয়ে গেল, হুম, বা ব্রহ্মতল ভেদ করে বেরিয়ে গেল, হুম, 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 বা হুম, কান দিয়ে বেরিয়ে গেল, হুম। বা মুখ হ্যাঁ, এটা দিয়ে। শুনেছি আমি এটা। হ্যাঁ, অনেকেই বলে। হয় এটা? হয়, স্বাভাবিক। আমি তোমাকে একটা ঘটনা বলি হুম, ছোট করে। আমার যখন মামাবাড়ির দাদু মারা যান, তার মুখের হাটা খুব বড় হয়েছিল। হুম। মুখ দিয়ে বেরিয়ে গেছিলেন। মানে ওনার সূক্ষ্ম শরীরটা মুখ দিয়ে, যেটাকে সৌল বলি আমরা, হ্যাঁ, সেটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। এরকম হ্যাঁ, বড় করে। হ্যাঁ, ওটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। উম, ঘুমের মধ্যে যারা মরে যায় নাক দিয়ে বেরিয়ে চলে যায় বেশিরভাগ। খুব রেয়ার দেখা যায় যারা খুব জীবনে আর কি অসংযমী জীবন পালন করে, তাদের তোমার মলমূত্রের বেগ দিয়ে বেরিয়ে যায়। এইটা ভীষণ ডেঞ্জারাস। এটা হচ্ছে অপান বায়ু দিয়ে সে বেরিয়ে যাচ্ছে। মানে এটা দোষ পায় তাহলে? এটা দোষ ঠিক না, এটার ব্যাপার হচ্ছে তার অধোগতি হয় সাধনার লেভেলে। আমরা দোষ দেখি না, দেখি অধোগতি। মানে সে ধরো কীটজনিতে জন্ম নিল, মানে হুম, আবার তাকে অতটা ঘুরে মনুষ্যজনী পেতে পেতে হয়তো ১,০০০ বছর। কিন্তু প্রাণবায়ু দিয়ে বেশিরভাগই বেরোয়, তাই তারা আবার মনুষ্যই জন্মায়। হুম, এক্ষেত্রে আমি একটা তোমার ছোট্ট গল্প বলে, একটা মানে আমারই কেস আর কি। তো তখনও আমি এতটা এনলাইটমেন্ট হয়নি, ২০১৯ সালের শেষের দিকে। তো আমার দাদু মারা যায় ২৯শে ডিসেম্বর। তো দাদু মারা যাওয়ার পরে আমি তো সাধনা করছি, এবং আমি গুরুদেবের কাছে শুনেছি যারা সাধক হয় তাদের ক্ষেত্রে কিন্তু সৌলরা চায় যে তাদেরকে দিয়ে বাইপাস করবে মুক্তির রাস্তা। তো একদিন সাধনাকালে একটা ঘটনা ঘটে যে আমি সাধনা করছি, তো হঠাৎ দেখছি যে এরকম আমার সোল আমার বডির থেকে বেরোয়। এটা হামেশাই হতো, এখনো হয়। তো এবং দেখি আমার দাদু দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে ঠিক বললে ভুল হবে, মানে নমস্কার ভঙ্গিতে মাটিতে বসে আছে, বসে বলছে যে হে প্রভু আমায় উদ্ধার করো।
আমি আগের পডকাস্টে আমার স্বরূপ দর্শনের কথাও বলেছি। তো তখনও হয়নি, 2019 সালের শেষ। তো সাধ্যাতির পরেই, সাধ্যও হয়ে গেছে, কিন্তু দেখো আত্মাও কিন্তু মুক্তি পায়নি বা নতুন জন্মের জন্য প্রস্তুত হয়নি, সাধ্য হয়ে গেছে। এবং আমার ঘর যেহেতু পবিত্রকরণ, তাই যে কোনো স্পিরিট, সে একটা দরজা আছে, সেই দরজার ব্যারিয়ার ক্রস করতে পারে না, তো বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে আমি কি করে মুক্তি দেবো, কারণ আমি তখন নিজেকে জানি না। এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার ভেতর থেকে ওই এলআর করলে যেটা হয় স্বাভাবিক, যে তোমার ডিভাইনটা তুমি পৌঁছে যাবে, ওটা ঠিক পৌঁছানোর 2 বছর আগে ছিল, মানে এলআর এর তখনও চলছে প্রসেসিং। তো করতে করতে আমি দেখলাম যে আমার ভেতর থেকে মহাবিষ্ণু বিচ্ছুরিত হয় এবং উনি বিরাজমান হলেন, এবং চারিদিক আলোময় হয়ে গেল। আমি তো জাস্ট দেখছি, আমি তখন কিছু বুঝতেও পারছি না। তো আমরা এটাও জানি যে বিষ্ণু ছাড়া যে কোনো আত্মাকে বাইপাস করানো সম্ভব নয়, কারণ বিষ্ণুকে প্রেতনাশক বলা হয়। ওই জন্য সাধ্যে দেখবে বিষ্ণুর একটা শ্লোক বলা হয় ওখানে। তো এইবার দেখলাম উনি প্রার্থনা করলেন যে হে বিষ্ণু, আমাকে তুমি উদ্ধার করো। তো জানি না মানুষে বিশ্বাস করবে কিনা, কিন্তু যারা পিএলআর করায় তারা করে ইজিলি দেখতে পারে, এটা ইএলআর এর ঘটনা নয়, বাট ইএলআর এ দেখতে পাবে, কিন্তু অনেক সময় সাপেক্ষ, কিন্তু চটজলদি যারা চাইবে তারা পিএলআর করে দেখতে পারে। আমার এক ভাইপো, খুব ছোট, এখন তার 5 বছর বয়স, সেই হচ্ছে আমার ওই দাদুর পুনর্জন্ম। তার তখন হাব ভাব সবকিছু সব সব মিলছে, এবং গায়ের শক্তিটাও মিলছে। এবং আমি নিজে দেখেছিলাম, মানে যখন ওই সময়টা তার মা প্রেগনেন্ট ছিলেন, তো তখন তোমার ওইভাবেই তাকে বাইপাস করানো হয়েছে। উনি বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন যে আমি ওনার গর্ভেই আসতে চাই। আমি তার নাম নেব না, সে আমারই খুব আপন আর কি, এক ভাইপো। তো সেইভাবেই জন্ম। আমি তখন মানে আমি বললে ভুল হয়, মানে ভগবান বিষ্ণুই তখন বলছে ঠিক আছে, তুমি তাহলে ওই গর্ভে প্রতিস্থাপিত হও। এবং তখন এই এভিডেন্সও আছে, তখন কিন্তু সেই মা প্রেগনেন্ট ছিলেন, জাস্ট শেষ, কারণ আত্মা জেনারেলি 5-6 মাস গর্ভের যে সন্তান থাকে তখন ঢোকে, তার আগে ঢোকে না। একদম ঠিক সেই টাইমিংই ছিল। একটা জিনিস দৈবত জিজ্ঞেস করব, যারা আধ্যাত্মিকতায় রয়েছে তারা খাওয়া দাওয়াতে অনেক রকম বাদ বিচার থাকে। খাবার দাবার আমি পরে আসছি, পরে আসবে, আগে কিছু বাকি আছে? রাজবিদ্যা, হ্যাঁ ও অবশ্যই। হ্যাঁ, তুই তাহলে শেষ কর। রাজযোগের পরবর্তীকালে যে তোমাকে আসতে হবে, তুমি তো রাজযোগ কমপ্লিট করলে, কমপ্লিট বলে তো কিছু হয় না, সবই কম্বিনেশন। ধরো তুমি এই চ্যাপ্টার্স গুলো এবং কিছু প্রাণায়াম, কিছু ক্রিয়া আমি দিলাম, তারপরে তোমার মনোময় কোষ জাগ্রত হলো। এরপর তোমায় ঢুকে আসতে হবে, লাস্ট একটাই স্টেপ বাকি রয়েছে, শেষ আধ ঘন্টা বা 1 ঘন্টা, জ্ঞান বিজ্ঞানময় কোষ বা আনন্দময় কোষও বলতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে জ্ঞানযোগ। এবং রাজযোগে আরও বলে রাখি, কিছু মন্ত্রাদিরও তোমাকে সাধনা করতে হবে, সেটা গুরু রেসপেক্টিভ তোমায় বলে দেবে। তো সেগুলো মন্ত্র, মন্ত্র মানেও কিন্তু মনকে ত্রাণ করা, মনকে যে ত্রাণ করে সেই মন্ত্র। তো ওইটা দিয়ে তোমাকে ধরো ভেদ করিয়ে দেয়া হলো, তুমি জ্ঞান ও বিজ্ঞানময় কোষ অব্দি পৌঁছালে। এবার তোমাকে আরো উপরে উঠতে গেলে, মানে আনন্দময় কোষে যেতে গেলে তোমাকে জ্ঞান যোগের সাধনা করতে হবে। জ্ঞান যোগের সাধনা হচ্ছে ভেরি সিম্পল, কিছু ক্রিয়া তো অবশ্যই আছে, কারণ সাধনা মানে সেখানে অ্যাকশন নিতেই হবে। ল অফ অ্যাট্রাকশন রুল দিয়ে বলতে গেলে শুধু ভাবলে হবে না, তোমাকে অ্যাকশন নিতে হবে, তবেই সেটা ফুলফিল হবে। আবার গীতা বলছে নাও হতে পারে, কারণ সুখে দুঃখে সমীকৃত লাভালাভ জয়া যেও তত যুদ্ধায় উজ্জস্বন এবং পাপ অবশেষে। মানে সুখ দুঃখ জয় পরাজয় থাকবেই, সেটাকে নিয়ে পজিটিভ নেগেটিভ ভেবে কোনো লাভ নেই, তোমাকে কর্মটা করে যেতে হবে। তাই জ্ঞানযোগও ঠিক তাই, তোমাকে অ্যাকশনও নিতে হবে, কারণ জ্ঞানযোগ থেকেই ল অফ অ্যাট্রাকশনটা ডেভেলপ করেছে অ্যাকচুয়ালি। এটা অনেকেই জানে না, আমি আজকে বলছি যে জ্ঞানযোগেরই একটা অ্যাপ্লাইড পার্ট হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। তো জ্ঞানযোগে কিছু ক্রিয়া আছে, এবং তার সাথে সাথে থটস। ধরো তোমাকে বলা হলো অহম ব্রহ্মাস্মি, এটাকে নিয়ে তোমায় ভাবতে হবে, এটা একটা তত্ত্ব, হাইপোথেসিস। সর্বং খালিদং ব্রহ্ম, সর্বং ব্রহ্মময়ং জগৎ, এটা একটা তত্ত্ব। বা সো অহম, তুমি শিব, তুমি সেই। তোমাকে আমি বলেছি তোমার পরিচয়টা। এটা ওয়ান টাইপ অফ ম্যানিফেস্টেশনের কথা বলছো? হ্যাঁ, আমি তো বললাম জ্ঞানযোগের একটা অ্যাপ্লাইড পার্ট হচ্ছে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন বা অ্যাফার্মেশন। মানে সবকিছু আগে হয়ে গেছে। আমাদের পুরাণের, মানে আমাদের শাস্ত্রে সব রয়েছে, আমরা এখন ভেঙে ভেঙে করছি কারণ আমরা তো মূর্খ।
আমরা কিছু জানি না, আমরা এগুলো ভেঙে ভেঙে সব করছি, করে ভাবছি কি যেন কি হয়ে গেল। এগুলো সব শাস্ত্রে, মানে যোগ শাস্ত্রে বর্ণিত। শেষনাগের অবতার ঋষি পাতঞ্জল এক ব্রহ্ম রাক্ষসকে এই যোগ শিখিয়েছিলেন। হ্যাঁ পাতঞ্জলের যোগ সূত্র, নিশ্চয়ই নাম শুনেছে বইটার। হ্যাঁ, মানে আমি অত খুব বেশি শুনিনি, কিন্তু তোমার হ্যাঁ, কাছে শুনলাম। পাতঞ্জলের যোগসূত্র, হুম শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি, শ্রীমদ্ ভাগবত গীতা, ঠাকুরের কথামৃত, আহ, অথর্ব বেদ, হ্যাঁ এগুলোতে সব বলা আছে। উপনিষদ, ঈশোপনিষদ, পুরাণ, সেখানে সব বলা আছে। ভাগবত, শ্রীমদ্ ভাগবত, সেখানে বললাম যে প্রেম যোগের কথা, পুরো লিঙ্কড। আমি প্রেম যোগটা লিঙ্ক করছি না, কারণ অনেকে অনেকভাবে নেবে এবং প্রেম যোগ অনেক হায়ার লেভেল, হুম অনেকে অনেকভাবে নিতে পারে সেটাকে, ওটা লিঙ্ক করছি না। কিন্তু ও, কালিকা পুরাণ, শিবচন্দ্র বিদ্যান্নবের তন্ত্রসার, কৃষ্ণাঙ্গদ আগামবাগীশের তন্ত্রসার, হুম 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 এগুলো তো সব বর্ণিত রয়েছে। এগুলোকেই এখন যেহেতু এই যে ইএলআর, এই নামটা আমি কেন দিলাম, যে এখন যদি আমি কাউকে বলি তুই তন্ত্রযোগ অভ্যেস কর, হুম খিস্তি করবে, কেউ শুনবে না। কিন্তু যদি তুমি বলো ইএলআর, একটু কি হলো, আধুনিকতার ছোঁয়া লাগলো। হুম আসলে আমরা সব বিদেশিদের পা চাটা, একটু আধুনিকতার ছোঁয়া দিলাম। আমি দিলে ভুল হবে, মানে এটা সেটাও ডিভাইন, তো আমি আগেই বলেছি ডিভাইন ব্লেসিংস। ইএলআর, ইটারনাল লাইফ রিগ্রেশন, ওর মানেটা কি বললাম, ইটারনাল মানে ডিভাইনিটি, লাইফ মানে তোমার জীবন, রিগ্রেশন তোমার সেই অতীতকে বোঝা। তো ঘুরে ফিরে কি হলো, তোমার স্বরূপ দর্শন। এটাকেই এত রকম করে পেঁচিয়ে টেঁচিয়ে বলা হলো, তবে গিয়ে মানুষ বুঝতে পারছে কি সুন্দর জিনিস। তো তুমি বলো কাউকে যে তুমি ব্রহ্ম দর্শন করো, পাগল ছাগল, কি ব্রহ্ম দর্শন করবে? খালি পাগল সব বাজে বাজে কথা বলবে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে জ্ঞানযোগে এই হাইপোথিস গুলোকে আমরা বলি এটাকে নিয়ে তোমরা ভাবো, এটাকে নিয়ে অ্যানালাইসিস করো, হুম করে আমাকে রিপোর্ট করো ক্রিয়া করে কি বুঝতে পারছো। এই করতে করতে আমার যে প্রথম স্টুডেন্ট, আমার এক দাদা তোমাকে ফোন করেছে, হুম 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 সে কিন্তু অনেক দূর এগিয়েছে এবং সে বুঝতে পেরেছে সে কিন্তু শেষ নাগের অবতার। যেহেতু এখনো মাইন্ডের উপর অনেকটা কাজ হয়নি, সেই জন্য সে হয়তো সবসময় তার দিব্য স্বরূপে পৌঁছাতে পারছে না, তাই জন্য তার রেজাল্টটা এখনো আমার কাছে অধরা। আমি একটা প্রশ্ন করবো হুম, তোমাকে। তুমি একটা কথা এক্ষুনি বলছো, তিনি একজনের অবতার। এরকম তো খালি উনি না, এরকম সবাই, তুমিও সবাই। তো তাই, হ্যাঁ, তুমিও তাই, আমিও তাই, আমি তুমিও তাই, মানছি, আমিও সবাই সবাই, সবাই তো। এভরিবডি। সরি, দেখতে গেলে এর আগের যারা জন্ম হয়েছিলাম, হুম 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 এনাদের মতন এনারাও দেখতে পাচ্ছে যে আমি এনার একটা অংশ, বা হুম আমি এনাকে দেখতে পাচ্ছি আমার আগের জন্মে এরকম ছিলাম। হুম হুম। তাহলে আমি জানতে চাই যে সবাই কি ওই শেষ নাগের কি এক একটা অংশ এরা জন্মাচ্ছে, অ্যাকচুয়ালি না ব্যাপারটা সেই হয়, জন্মাচ্ছে? সেটা তো হতে পারে না। না অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা যেটা হয়, উম, আমরা সবসময় তো স্থূলভাবে দেখি, আমরা হুম মনে করি শেষনাগ উপর থেকে বৈকুণ্ঠ থেকে এসে হুম এখানে বসে আছে, বৈকুণ্ঠ ফাঁকা। হুম বা আমার ক্ষেত্রে বিষ্ণু বৈকুণ্ঠ থেকে এসে এখানে বসে আছে। হুম হুম সিনেমা সিরিয়ালেও দেখা হয়, খুব রেয়ার কিছু কিছু সিরিয়াল আছে সেখানে একদম পড়াশোনা করে দেখানো হচ্ছে, যে অ্যাকচুয়াল ব্যাপারটা তা হয় না। আত্মার অনেক অংশ তৈরি হতে পারে, আত্মা তো অনন্ত, হ্যাঁ আত্মা অনন্ত। উনি বৈকুণ্ঠেও আছে, হুম উনি এখানেও আছে, এখানে এই ডাইমেনশনের মতো করে আছে। এটাও ওয়ান, ওটাও ওয়ান, এই ওয়ান এ টু নয় কিন্তু, না ওয়ান ওয়ান মিলে টু নয়, এখানে এখানে ওয়ান ওয়ান মিলে পরিপূর্ণ। আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন একে একে কি হয়, বাচ্চা ছেলে বলবে একে একে দুই হয় যোগ করলে, কিন্তু গুণ করার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে এবং আধ্যাত্মিক নিয়ম অনুসারে একে একে একাকার, সেখান থেকেই প্রণাম ভঙ্গিটা এসেছে। একে একে তুমি একাকার হয়ে গেলে, কখনোই ওই লোক থেকে কেউ ছিটকে বেরিয়ে এসে হবে না। না ওর একটা ভাব, ওর শক্তিটা ছেড়ে দেবে এখানে হ্যাঁ লীলা করার জন্য। আগের পডকাস্টে বলেছিলাম একদমই। না, উনি যেটা খেলবে। আমরা নারায়ণ করেছেন কৃষ্ণের অনেকটা সেই অবতার বলে না। ফিজিক্সের টেলিপোর্টেশন যাকে বলে, মানে তুমি এখানে আছো বাট হুম তোমার মিটিং লন্ডনে, তুমি যেতেও পারবে না প্লেনে। ওই আমাদের কিছু কিছু সিনেমায় দেখায় না, মেশিনটা চালিয়ে দিল, সেখান থেকে তোমাকে, অনেকটা ভিডিও কলের মতো আর কি। একদমই। এটাই সিস্টেম। এবার এখানে যা হচ্ছে ওখানেও তাই হচ্ছে, ও তোমাকে কন্ট্রোল করছে, মানে তোমার সুপিরিয়র যে বলেছিলাম ভৈরব হুম শক্তি, কাল ভৈরব, সে কিন্তু কৈলাসে রয়েছে। এবার সে তোমাকে কন্ট্রোল করছে, তোমাকে কন্ট্রোল করছে মানে তোমার বডিটাকে কন্ট্রোল করছে, আর তোমার ভেতরে সেই রয়েছে এক এক একাকার।
আলাদা কিছু নয়। যেমনি তোমার আমি এক্ষুনি হুম, বললাম যে নারায়ণের অবতার এনারা আছেন, হ্যাঁ। কিন্তু তাদের কোনো অবতার কেন বলা হচ্ছে? অবতার মানেটা কি? অবতরণ যিনি করেন। ওই যে হায়ার ডাইমেনশন থেকে লোয়ার ডাইমেনশনে অবতরণ করলো তাই অবতার। তাহলে আমরাও তো অবতার। অবশ্যই প্রত্যেকে অবতার। কিন্তু রিয়েলাইজেশনটা তোমার যেহেতু হ্যাঁ, হয়নি, তাই তুমি মাইকের সামনে বসে বলতে পারবে না যে আমি অবতার। আমার হয়েছে বা আমার এই দাদার হয়েছে, সে বলতে পারবে। হ্যাঁ। ইএলআর করলে তোমার যেদিন রিয়েলাইজেশন হবে, হুম। তুমি সেদিন বলবে, তুমি মানুষকে আবার 10টা মানুষকে তুমি সেই পজিশনে নিয়ে যেতে পারবে। তারাও একসময় বলবে অবতার। অবতার মানে এমন হাই-ফাই একটা গ্রেড 1 ব্যাপার নয়। না। অবতরণ যিনি করেন, মানে তুমি সিঁড়ির থেকে নেমে একতলায় গেলে, তুমি অবতার। কারণ তুমি 7 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে এসেছো। আগের বার ডাইমেনশনের গল্পটা তোমায় বলেছি। হুম, হুম, ওই হুম, 7 হুম, ডাইমেনশন বা 8 ডাইমেনশন, অনেকে বলে 10টা ডাইমেনশন ভাগবত অনুসারে। হুম। তো ওই ডাইমেনশন থেকে তুমি 3D তে এসে খেলা করছো, বা পৃথিবীতে এলে না, অন্য কোনো লোকে গিয়ে খেলা করছো। তো তুমি তো নামলেই তো নিচে না, তাই তুমি অবতার। অবতরণ যিনি করেন তিনিই অবতার। তো ইএলআর এ কি মানে এই কটা স্টেজ আছে? জ্ঞানযোগে ইএলআরটা শেষ। শেষ। এইবার তার সঙ্গে জুড়ছে কিছু খাদ্য তালিকা, কারণ তোমাকে তো হ্যাঁ। শরীরটা চালাতে হবে। হুম, এবার খাদ্য তালিকার মধ্যে আমরা যেটা সাজেস্ট করি, বলি যে ফ্যাটটা একদমই খেও না, ফ্যাট যে খাবারগুলো। আর আধার বুঝে আমরা বলি যে যার ধরো সত্যগুণী আধার, গীতাতে গুণত্রয় বিভাগ যোগ রয়েছে। হুম, গুণত্রয় বিভাগ যোগ অনুসারে আমরা দেখি যে কার শরীরে কি অবস্থা। যার শরীর সাত্ত্বিক তাকে আমরা বলি তোমরা নিরামিষ এবং হালকা মাছ খেতে পারো, মাছ কিন্তু সাত্ত্বিক, মাংসও সাত্ত্বিক আহার, চিকেনটা। কেন, এটার পিছনে গল্প আছে, মানে এটা শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবে, চিকেন সাত্ত্বিক কি করে হলো। দেখো, সাত্ত্বিক মানে বলা হচ্ছে যে হালকা। মুরগি তো পাখি শ্রেণীর অন্তর্গত না, আমরা বিজ্ঞানে সবাই জানে। হুম। পাখির স্বভাব তো ওড়া। তার শরীর যদি হালকা না হয়, সে উড়বে কি করে? মুরগি উঠতে পারে না। না। কিন্তু মুরগির স্বভাব তো ওড়া, তারও তো ডানা আছে। সে উঠতে পারে না কোনো কারণে, সেটা পরের ব্যাপার। কিন্তু তার স্বভাব, বা হাঁস, হাঁস সব হাঁস তো উঠতে পারে না, কিছু কিছু হাঁস উঠতে পারে, তো তার স্বভাব তো ওড়া। স্বভাব যখন ভেতরে রয়েছে, তার মানে শক্তিটা রয়েছে আবার সেই চলে যাও সেই আনন্দময় কোষ, ওটা কিন্তু ওর ভেতরে রয়েছে। তাই ওর মধ্যে সত্ত্বগুণ কিন্তু আছে। সবচেয়ে সাত্ত্বিক মাছ, কারণ ও জলে থাকে, ওর মধ্যে জল খেলা করছে, আর জল তো সাত্ত্বিক। তাই তুমি মাছকে আমিষ ভেবে তুমি কিন্তু তামসিক খাবার বা রাজসিক খাবার বলতে পারো না। হ্যাঁ, কিছু কিছু মাংস যেমন শুয়োর, গরু বা পাঁঠার মাংস, এদের তুমি তামসিক বলতে পারো। তামসিক বললে ভুল বলা হবে। এদেরকে কিন্তু এদের মধ্যে রজতমটা বেশি থাকে। কারোর মধ্যেই সব হুম, গুণ, মানে একটা গুণে কেউ হয় না। আমরা ত্রিগুণ নিয়েই জন্ম। গুণত্রয় বিভাগ যোগ গীতাতে বলছে আমরা ত্রিগুণের সমন্বয়ে তৈরি, এবং সেখানে ওদের মধ্যে রজতমটা বেশি। তাই ওটা শরীর বুঝে আমরা সাজেস্ট করি। তো ফ্যাটটা বাদ দিতে বলি আমরা, এবং কিছু মেডিসিন আমরা বলি, যেগুলো তোমার, ধরো কেন মেডিসিন বলি সেটাও বলছি। ধরো এখনকার দিনে প্রচুর তোমাকে কাজ করতে হয়, রাত দিন জাগা হয়, হুম, হবেই হুম, আমার ক্ষেত্রেই। আমি সারা রাত জেগে পড়াশোনা করার পরেও আমাকে ভোর 4টেতে উঠে আমাকে কিন্তু সাধনা করে আবার অফিস বেরিয়ে যেতে হয়েছে। আমি কিন্তু বিশ্রাম পাইনি। তার ফলে অন্নময় কোষের ধর্ম অনুসারে আমার কিন্তু পেট খারাপ হতে বাধ্য। হুম, 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 হুম। কিন্তু সেটা হলে আবার সাধনা বিগড়াবে। একদম। তাই আমাকে কিন্তু একটুখানি গ্যাস্ট্রোএন্টেরোর ওষুধ খেতে হবে। এটাকে যদি আমি বলি আমি সাধনা করি, আমি ওষুধ খাবো না, যোগে সব সেরে যাবে, তো ওষুধটাও তো এক ধরনের যোগ। তোমাকে তো অন্নময় কোষটাকে বাঁচাতে হবে। অতএব তুমি বলতে পারো না যে আমি সাধনা করি ওষুধ ওষুধ খাবো না। তোমার সারাদিন ছুটোছুটি পাগলের মতো পরিশ্রম, গা ব্যথা হবেই, তুমি অল্প ক্যালপল লাগবেই। হ্যাঁ, তা বলে তুমি মেডিসিনের প্রতি অ্যাডিক্টেড হবে না। তোমার এমন কিছু করলে তোমার সুগার প্রেশার হয়ে গেল তা নয়। তোমাকে এই কটা জিনিস মেনটেন করতে হবে, একটুখানি অ্যান্টাসিড জাতীয় ওষুধ যদি দিনে 2বার করে খাও বা 1বার করে খাও, জাস্ট ফর তোমার যাতে মণিপুর চক্রে কোনো চাপ না পড়ে। কারণ রাত দিন জেগে তুমি খাটছো, তোমাকে তো ওদিকটাও নিতে হবে, তোমাকে তো এই শরীরটাকে খাবার দিতে হবে, তার জন্য তোমাকে খাটতে হবে। একদমই। তোমাকে আবার সাধনাও করতে হবে। তার জন্য তোমাকে একটা স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। কি স্যাক্রিফাইস সেটা? তোমার পেটটি 12টা বাজবে সারা রাত জাগলে। আবার যদি তুমি ঘুমো, ঠিক হয়ে যাবে। কারণ এ নিজেই নিজেকে ঠিক করে নেয়। কারণ প্রাণময় কোষ আছে। হ্যাঁ। তুমি সাধনা করছো, এ নিজে নিজেকে ঠিক করে নেবে। আবার যেই দেখবে তুমি রাতে ঘুমোতে পড়ছো, তোমার শরীর একদম ফিট। আমার নিজের ক্ষেত্রেই তাই দেখছি। আমার এতদিন রাত জাগতে হতো,
এখন জাগতে হচ্ছে না, এখন শরীর আমার পুরো ফিট। হুম। কিন্তু তা বলে কি ওষুধ বন্ধ করে দেবো? না, কারণ আমি জানি স্ট্রেস পরে আসছে কিন্তু। আর সাধনা করলে তোমার দিব্য দৃষ্টি খুলে যায়, তুমি দেখতে পাবে যে তোমার পরে পরে কি আসছে। তাই জন্য তোমাকে এই দুটো ওষুধ আমরা বলি খুব মাইল্ড, এগুলোতে অত সাইড এফেক্টও নেই। ওই জাতীয় তোমার র্যানট্যাক তো ব্যান্ড হয়ে গেছে, আমরা বলি যে ওমিপ্রাজল বা এসোমোপ্রাজল এই ধরনের কিছু খাও, একদিনে একবার কি দুবার। আর খাওয়ার পরে একটু কার্বন মানে অনুযায়ী এইগুলো কখন খাবো? যখন আমি এগুলো ঘুম হচ্ছে না বা পাচ্ছি না টাইম, না, আমি বলি তাহলেই তো। যদি সাধনার মধ্যে ঢুকে যাও, তুমি ডেইলি এটাকে রুটিন করে ফেলো। কারণ না তুমি না, আমি ধরো খাওয়াটা রুটিন করব না। না না, ওষুধটা রুটিন করে ফেলো রেগুলার। তোমার ঘুম হচ্ছে না বলে খেলে, আবার ঘুম ঠিক হচ্ছে বলে তুমি বন্ধ করে দিলে। না ধরো আমার আমার হুম ধরো ঘুম টুম সবকিছু ঠিক আছে, হুম টাইম টু টাইম আমার সাধনা হুম হচ্ছে, ঘুমও হচ্ছে, সবকিছু হচ্ছে, হুম তাহলে আমি ওটা রুটিনতে বাদ দিয়ে দেবো না? না, বাদ দেবে না। কেন বাদ দেবে না? কারণ এর পরে কি আসছে তুমি জানো না তো। পরে আবার ধরো ঝড় এলো, তখন কিন্তু আবার বিগড়ে দেবে, তোমার সাধনা লাটে উঠে যাবে। ওই জন্য কন্টিনিউশনটা রাখতে হয়। এটা কোনো সাইড এফেক্ট নেই, ওষুধের কোনো সাইড এফেক্ট হয় না, তুমি ডেইলি খেতে পারো। আমি এমনই মেডিসিনের নাম বললাম যেটার সাইড এফেক্ট একেবারেই হয় না। এই ধরনের আরও ওষুধ আছে যেগুলো সাইড এফেক্ট হয়, সেগুলো আমি বলছি না। তো এই দুটো আমরা রাখি। আর খাবারের ব্যাপারটা বলি সুষম আহার, যতটা পারো বাড়ির খাবার খাও। আর বাইরে খেলেও তোমাকে দেখে নাও যে রিচ খাবার যেন না হয়। বা তুমি একদিন বিরিয়ানি খেলে, হুম যে রেস্টুরেন্টে খেলে, তুমি বলো যে লাইট বিরিয়ানি খাও, হুম হুম। লাইট বিরিয়ানি, প্রচুর তেলটা কম দিতে। তেলটা কম, বা চিকেন বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি যদি আরো পাও, চিকেন তুমি আলাদা নিতে পারো, বা চিকেন থেকে তুমি গ্রেভিটা সরিয়ে রাখো, এরকম করে। এগুলো করে করে আমরা খাদ্য তালিকাটা রাখি। এবং তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাস্তু। বাস্তু বলতে বেশি কিছু না, তুমি যে ঘরে বসে সাধনা করছো, হুম এই কারণে আমরা বাস্তুটা দেখি যে বাড়িটাও, তুমি যে ঘরে বসে সাধনা করছো, সেটাও কিন্তু একটা মহাবিশ্বের শরীর। হুম। হুম, পুরো পৃথিবীটা একটা বডি কিন্তু, তার মধ্যে একটা বাড়ি, তার মধ্যে তুমি। তাহলে কি হলো? পুরো পৃথিবীর আত্মা তুমি, বাড়িটা একটা শরীর। তাই ওটাকে ভালো রাখতে হবে, বাস্তু পুরুষকে সন্তুষ্ট রাখতে হবে। তার জন্য পুজো করতে হয় না, অনেক রেমেডি আছে যেগুলো সহজ। যেমন তুমি যেখানে ঘরটায় বসে সাধনা করছো, সেখানে চলো ইলেকট্রিকের কিছু জিনিস আছে, সেটাকে তুমি দক্ষিণ দিকে রাখো। হুম, তোমার জলের জিনিস আছে সেটাকে উত্তর দিকে রাখো। কিছু সবুজ কালারের জিনিস আছে সেগুলোকে পূর্ব দিকে রাখো। এটা করলেই বাড়ির যে এনার্জি, তুমি যেখানে সাধনা করছো, সবসময় মনে রাখবে, আগেকার দিনের সাধুরাও বলতো, তোমার আসনের একটা শক্তি আছে কিন্তু। হুম হুম হুম। হুম, তুমি যদি আসনটায় থাকো, তুমি অনেক কিছু কেল্লাফতে শুনেছি করে আমি। দেবে। তেমনি তুমি যে ঘরে বসে সাধনা করছো, সেই ঘরের একটা শক্তি আছে। মানে সাধনা করতে করতেই, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থাকতেন, এবার শ্রীরামকৃষ্ণ যতদিন ছিলেন উনি কিন্তু দক্ষিণেশ্বরকে চার্জ করেছে ওনার সাধনা দিয়ে। এবং শুধু উনি নয়, যত সাধক এসছে, হুম। ওরা কিন্তু প্রত্যেকেই দক্ষিণেশ্বর জায়গাটাকে মাতৃশক্তি দিয়ে চার্জ করেছে। ওই জন্য এখনো দক্ষিণেশ্বরে যারা আধ্যাত্মিক ভাবাপন্ন, তারা গেলে ওই শক্তিটা বুঝতে পারে। মানে আমরা বুঝতে পারি ওখানকার শক্তি। বেলুড় মঠ, স্বামীজি এবং মায়ের শক্তি আছে ওখানে, যার জন্য অনেকে কি করে, মরার পর তাদের সাধকের অস্থিটা রেখে দেয়। যেমন ঠাকুর মায়ের অস্থি তোমার বেলুড়ে রাখা আছে। ওটা কিন্তু ওই জমিটাকে এনার্জাইজ করছে, সেখানে কোনো নেগেটিভ এন্টিটি অ্যাটাক করতে পারবে না। আর এবং এখনো সেখানে কিন্তু সাধুরা আছেন এবং হ্যাঁ, ওখানে সেখানে কোনো কিন্তু নেগেটিভ এন্টিটি অ্যাটাক করতে পারবে না, কোনো ওখানে ঠাকুরের অস্থি রাখা আছে। মানে তুমি এই শরীরটা দিয়ে সাধনা করেছো, এই শরীরটা কিন্তু জেগে গেছে। ওই যে বললাম 5টা কোষ আলাদা, তার হুম মানে শরীর জাগ্রত হয়ে গেছে, মন্ত্র দ্বারা বা যে কোনো ভাবে। এটা কিন্তু তন্ত্র, তনুকে যে জাগরণ হুম। করে। অতএব তোমার এই বডিটার যে ছাই, সেই ছাইয়ের কিন্তু পাওয়ার আছে। ওই জন্য সেটা যদি তুমি ভিতে দিয়ে দাও, সেই ভিত কিন্তু একদম বেঁধে দিল। ওই জন্যই তো তোমার তন্ত্রে অনেক যন্ত্র আছে, শ্রী যন্ত্র, কালিকা যন্ত্র, হুম এগুলো হুম কেন হুম। দেয়? এগুলো পডকাস্টেও শুনতে পাবে হ্যাঁ তুমি, এগুলো একদম। দিয়ে জায়গাটাকে বেঁধে ফেলা হয় যাতে কোনো এন্টিটি এখানে না আসতে পারে। উইদাউট হুম। ভৈরব, ওই অনেক তান্ত্রিক ভৈরব রাখে, কেন রাখে? এই কারণেই। এবং অনেক বিজনেসম্যানরা যন্ত্র রাখে যে হ্যাঁ, বেঁধে দেয় জায়গাটাকে। দোকানে একটা ছবি মতো, হ্যাঁ হ্যাঁ ওটাকে হ্যাঁ, বলে কি? শ্রীযন্ত্রম। শ্রীযন্ত্র, শ্রীযন্ত্র। শ্রীযন্ত্রম দিয়ে ওই জায়গাটাকে বেঁধে দিল এবং মানি অ্যাট্রাকশন করাচ্ছে। হ্যাঁ। এরকমই বাড়ির ক্ষেত্রেও তাই, তোমার যদি বাস্তু ঠিক থাকে, তোমার সাধনায় উন্নতি হুড়ুর করে এগোবে। অনেক ক্ষেত্রে এটাও আমি নিজের এক্সপেরিমেন্ট করেই দেখেছি, আমার তো সারা জীবনটাই এক্সপেরিমেন্ট। তো বাস্তু যতক্ষণ না ঠিক করতে পারছিলাম, হুম হুম। ততক্ষণ পর্যন্ত সাধনা করতে অনেক কষ্ট করতে হচ্ছে। কিন্তু যেই বাস্তু ঠিক হয়ে গেল, অমনি দেখি সাধনা হুড়ুর করে এগোচ্ছে, কোনো অসুবিধাই হয়নি।
ওই জন্য বাস্তুর গুরুত্বটা আমরা দেখি আস্তে আস্তে। প্রথমেই স্টুডেন্টকে বলি না যে তো বাস্তুটা কি সিস্টেম, কারণ আগে নিজেকে খাটতে দিই, কারণ পুরুষকারটাই তো সব, তারপর তুমি কৃপা পাবে। এবারে তারপরে আসছে যে কিছু কিছু ফলের ব্যাপারে, সেগুলো তো আমরা স্টুডেন্টকে বলি না। আমার ক্ষেত্রেই যেমন আমার দাদুর ঘটনাটা বললাম, বা আগের পডকাস্টে বলেছি আমি যে স্বর্গ দর্শন করেছি, হুম। তো সেইগুলোর ব্যাপারে। তো সেগুলো করে তোমার যেটা হবে, এবং গীতার বিভূতি যোগ এবং বিশ্বরূপ দর্শন যোগ, এটা হলো তোমার লাস্ট। মানে এই দুটো হয়ে যাওয়া মানে তোমার সবকিছু কমপ্লিট। এই দুটোতে তুমি যা উপলব্ধি করবে সেটাই তোমার সারা জীবনের পুঁজি, তোমার পুরো ফুলফিলমেন্ট ওখানে হয়ে গেল। কিন্তু এতদূর আসতে গেলে ওই একটা কথাই বললাম, স্টুডেন্টদের ধৈর্য হুম। এবং টাইম এবং এনার্জি এই কটা কিন্তু লাগবে। কতদিন প্রসেসরটা লাগে তো? দেখুন, আমি প্রথমে ভেবেছিলাম যে 1 বছরই পারবে, কিন্তু দেখলাম যা রেসপন্স যে 1 বছরে কিন্তু সম্ভব না। ওই জন্য ম্যাক্সিমাম 5 বছর রাখি, খুব আধার খারাপ থাকলে 10 বছর। এবং ডেইলি প্র্যাকটিস করার মতো স্টুডেন্ট খুবই কম দেখছি, ডেইলি প্র্যাকটিসটা খুব দরকার। হুম। দৈবত, আমরা এই যে সাধনা করলাম, তো এর বাস্তব ফল কি পেতে পারি? দেখো, এতক্ষণ আমি যা বললাম হুম। সেগুলো অ্যাকচুয়ালি দেখতে গেলে, যেহেতু আমরা স্পিরিচুয়াল বিং সবাই, কিন্তু আমরা সেটা মানি না, তো এগুলো সব কিছুই কিন্তু তার বাস্তব ফলের মধ্যেই পড়ছে। তুমি নিজেকে জানতে পারছো, তোমার সমস্ত কিছু ব্লকেজ ক্লিয়ার হচ্ছে, তুমি একটা ইনার পিস পাচ্ছ, কিন্তু মানুষ এতে সন্তুষ্ট নয়। তো এখনকার দিনে যে সিস্টেমটা আমার পেশেন্টদেরই দেখেছি, প্রথম পয়েন্ট আমি নোট করব যে সেটা হচ্ছে যে তোমার যে ব্লাড রিলেটেড যে ডিজিজগুলো, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলো কিন্তু কমছে। মানে আমি আমার পেশেন্টকে যে করিয়েছি, আমার এক দাদা, সে আমার প্রথম স্টুডেন্ট, তো তার হাই সুগার ছিল। তো প্রথমে সেও করতে চাইছিল না, যে কি হবে কিছু তো বোঝা যাচ্ছে না। তো আমি তাকে একটাই কথা বললাম যে তুমি তাহলে ডিভাইন সোলের অর্ডার নাও। সেই দাদা খুব কালী ভক্ত, তো মা কালীরও আদেশ সে পেল। তখনও সে অতটা বুঝতে পারেনি, এবং সাধনা করতে করতে সে দেখলো যে তার যখন সুগার অনেকটা হাই উঠে গেছিল, অ্যাপ্রক্স 300 মতো, তো সাধনা করার অন্তত 7-10 দিন বা 1 মাস মতো পরে আমাকে রিপোর্ট করলো যে ভাই এরকম। এই পুরো প্রসেসটা করে, যতটুকু করছে আর কি, এখনো ফুলফিল হয়নি, সুগার কিন্তু অনেকটা রিডাকশন হয়েছে। সুগার তো একবারে কমে যাবে না, কারণ কমা না, সম্ভব না, না, কারণ না। তোমার ইনসুলিন সেলে ব্লকেজ আছে। হুম। কিন্তু তোমার সুগার কন্ট্রোলে থাকবে, রিডাকশনে থাকবে, পুরো নিয়মটা যদি তুমি ফলো আপ করতে পারো। এবং এবং সবচেয়ে বড় কথা, এরকম আরও পেশেন্ট দেখেছি যাদের প্রেশার ছিল, প্রেশারও অনেকটা কমেছে তাদের, মানে কন্ট্রোলে আছে, কখনোই প্রেশার হাইপার বা হাইপো হয়ে যায় না। এবং সেকেন্ড সিগনিফিকেন্সের মধ্যে এখনকার দিনে যেটা পড়ে, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেকেই সাকসেসের পিছনে ছুটছি, সাকসেস চাই, কিন্তু আমরা এটা জানি না যে যেহেতু আমরা ঈশ্বর প্রণিধান করতে পারি না, তাই আমরা মনের বাসনাগুলোকে ঈশ্বরের কাছে সঁপে দিতে পারি না। স্বাভাবিক, প্রসেসটা না জানলে কি করে হবে, ওই জন্যই তো ELRটা নিয়ে আসা। হুম। তার জন্য হয়েছে কি, আমাদের মনে অযাচিতভাবেই ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো উত্তরোত্তর রাগ। রাগ, ভীষণ অ্যাঙ্গার, ধৈর্য নেই, হুম। একদম ধৈর্য নেই, না। সেগুলো পরপর আসছে, এবং যার ফলে শরীর এমনিই খারাপ হচ্ছে, কারণ মেন্টাল হেলথ ডিস্টার্ব মানে ফিজিক্যাল হেলথও কিন্তু ডিস্টার্ব হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে, ওই দাদার ক্ষেত্রেই, আমার যেহেতু বেস্ট স্টুডেন্ট আমি বলি সবসময়, তো তার একটা লেভেলে প্রচুর অ্যাংজাইটি ছিল, এবং সে রিসেন্ট এই 1লা আগস্টই আমাকে বলেছে যে সাধনা করে ঈশ্বর উপলব্ধি হোক চাই না হোক, কিন্তু চোখ দুটো বন্ধ করে যখন আমি বসছি বা সাধনার রিচুয়ালসগুলো করছি বা পশ্চারগুলো করছি, হুম। তখন এত শান্তি পেলাম যে কল্পনার বাইরে, এবং তার অ্যাংজাইটি লেভেল, ডিপ্রেশন লেভেল একদম জিরো হয়ে গেছে, একদম জিরো। আর এইগুলো কমে গেলে এমনি 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 তোমার বডি অটোমেটিক্যালি ভালো তোমার হবে। যে কোনো বডি হ্যাঁ, তো ভালো হবে, বডি ভালো হতে থাকবে, এবং যে কোনো যে কাজটাই তুমি করতে সেই কাজে চাইছো হাই ফোকাস হয়ে যাবে, কোনো হ্যাঁ। ডিস্ট্রাকশন থাকবে না। আমাদের কাজে ডিস্ট্রাকশন হয় কিন্তু মোবাইল থেকে অতটা নয়। হুম। মোবাইলের সদ্ব্যবহার তো আমরা করতেই পারি না। না। বেশি হয় আমরা কি করি, যখন ডিপ্রেশনে চলে যাই তখন মোবাইলটা নিয়ে স্ক্রল করতে থাকলাম, একের পর এই করতে করতে ব্যাস অ্যাংজাইটি তৈরি হলো। তাহলে কি আমি একা? আমরা কারোর সাথে এই জন্য মিশতেও পারি না, ফেসবুক সেটাই। হোয়াটসঅ্যাপে কথা হয়ে গেল হয়ে গেল।
আগেকার দিনে কি তাই ছিল? আগেকার দিনে মাঠে ঘাটে বন্ধু বান্ধব নিয়ে কত হুল্লোড়। এখনকার দিনে কোথায় ডিপ্রেশন? এখনকার দিনে আমরা কারোর সাথে মিশতে ভয় পাচ্ছি, কারণ সবাই সবার প্রতি জেলাস। হুম, তুমি আগে অফ ক্যামেরায় কথা হচ্ছিল, একদমই। তুমি কেউ তোমার বললে ভালো কেউ চায় না। তোমার ভালো চায় না। এটা কেন হয়েছে? এটার কারণই হচ্ছে যে আমাদের বাসনাগুলো আনকন্ট্রোল। হুম, আমিও চাইছি কোটিপতি হব, তুমিও চাইছি কোটিপতি হব। এবার তুমিও কোথাও একটা গেলে যেখানে ১,০০,০০,০০০ টাকা পাওয়া যায়, ও সেখানে গেল। ও গিয়ে দেখলো, এ বাবা! ও আগে চলে এসেছে, তাহলে তো ওর সব নিয়ে চলে যাবে। কিন্তু এটা আমরা বুঝতেই পারছি না যে কোটিপতি হওয়াটা জীবনের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওই জার্নিটাতে যাওয়া। যেখানে একদম। গেলে তুমি জানতে পারবে তুমি কে। যার ফলে এবং যে ওই পেশেন্সটা নিয়ে এটা জানতে চাইবে, হুম, অনেকেই শুনেছি দূর এসব জেনে কি হবে? আমরা হ্যাঁ, ভালোই আছি। আমরা এসবই করতে চাই। কিন্তু আমি বলি না, তুমি নিজেকে জানলে তুমি বুঝতে পারবে যে তোমার কোটি টাকা লাগবে না কত টাকা লাগবে। তুমি তখন যা খুশির পেছনে ছুটবে না। তোমার এই ছোটাটা বন্ধ হবে। আর ছোটাটা বন্ধ হলেই তোমার মধ্যে থেকে জেলাসনেস, অ্যাঙ্গার, তারপর ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো সব আস্তে আস্তে জিরো লেভেলে নেমে আসবে। এবং ৩ নম্বর পয়েন্ট যেটা সাধনার, এখনকার দিনে প্রচুর এভিডেন্সটা পাওয়া যাচ্ছে। আগেকার দিনেও হতো, আগেকার দিনে এত খোঁজ পাওয়া যেত না বলে হয়তো সেগুলো খবরে আমরা দেখতে পেতাম না। স্পিরিট পজেশন বা ব্ল্যাক ম্যাজিক করে হুম, দিচ্ছে। হুম, হুম, হুম। কিন্তু যদি কেউ খুব বেড়ে গেছে খুব এখন। বেড়ে গেছে, মারাত্মক। আমার পডকাস্টে তো ভালোই দেখতে প্রচন্ড। প্রচন্ড। এবং যে নিজের আত্মীয়রাই ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে। বাবা! ও ঘরের লোকেরা করে। ঘরের লোকরা, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক তো ঘরের লোক ছাড়া বাইরে কেউ করতে পারবে না। অসম্ভব কারণ করে। ওখানে যে জিনিসগুলো লাগবে তোমার, হ্যাঁ, সেগুলো তো ঘরের লোক ছাড়া কেউ শুনেছো জানে তুমি না। পডকাস্টে? অনেক হ্যাঁ, পডকাস্টই আছে। মানে অনেক খালি আমার না। পডকাস্টে, আমার না, সবার। অনেক পডকাস্ট তারা সবার, করেছে। সবার। আমি ঘরের নিজেও লোকেরাই। আমার গুরুদেবের কাছেও আসতে দেখেছি প্রচুর পেশেন্ট। আমতা বাগনানে থাকে আমার গুরুদেবের চেম্বার ওখানে। হ্যাঁ, সেখানেও হ্যাঁ। আসে প্রত্যেকেই, যে নিজের কাকা, সে একটা দেয়াল তোলা নিয়ে মারামারি। আমার পাশেই ছিল এক কাকিমার বাড়ি। দেয়াল তোলা নিয়ে মারামারি, এ ওকে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে। সে ঘরে টিকতে পারছে না। এবার এগুলোর জন্যে ১ম হচ্ছে তুমি যদি এই সাধনার প্রসেসে আসো, ওই যে বললাম পঞ্চকোষ বিবেক ভেদ, হুম। ওটা হয়ে গেলে কিন্তু যেকোনো স্পিরিট বা জিন বা যেকোনো তোমার পিশাচ এ ধরনের মানে নেগেটিভ এনার্জি তোমাকে ছুঁতে পারবে কারণ না। কারণ তুমি তো তাদের প্রভু হয়ে গেছো তখন। তুমি যদি নিজেকে জানতে পারো যে তুমি সেই, তাহলে তো তোমার কাছে সবাই নতমস্তক। তারা তোমায় কেন কিছু করতে যাবে? তো এই সিগনিফিকেন্স গুলোকেই আমি বাস্তবে তুলে ধরতে চাই, যার একদম। জন্যই আমার এই প্রয়াস। আরেকটা জিনিস আমি বলবো এখানে, আমি মানে এটা হুম। একটু অফ টপিক যাচ্ছে জিনিসটা, যেটা হচ্ছে যে আগের পডকাস্টে দৈবত তুমি যখন কথা বলছিলে দর্শকদের ব্যাপারে, আপনারাই যারা শুনছিলেন তারা এমন এমন কমেন্ট করছিলেন যাতে মনে হচ্ছে না ও খুব বড় দোষ করে ফেলেছে। মানে এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল, কারণ হচ্ছে যে একটা মানুষ এসেছে, আমি কোনো না কারোর ব্যাপারে আমি বলি না সেরকম, আমি মা বাবাকেও বলছিলাম, একটা ছেলে, সে নেশাপান করে না, সে আধ্যাত্মিকতার লাইনে যাচ্ছে এবং সে বলছে যে আমি নিজেকে দেখেছি, নিজেকে মানে জানবার চেষ্টা করেছি আমরা কোনো না কোনো পদ্ধতির দ্বারা, যেটা হোক, সেটা যদি স্পিরিচুয়ালি হতে পারে আরো ভালো। তো সেই মানুষটাকে আজকে লোকেরা পাগল বলছে। মানে এটা কারণটা কি? মানে এটা তো দরকার ছিল না। মানে এটা তো মানে ফালতু সময় নষ্ট। মানে আমি এটা ভাবি, তুমি নিজে একটা জিনিস ভেবে দেখো দৈবত, যে এরা কতটা ফ্রাস্ট্রেটেড। অ্যাকচুয়ালি যারা কমেন্ট করেছে হ্যাঁ, তারা প্রত্যেককেই আমি চিনি। এবং ও তুমি তারা চেনো? প্রত্যেককে, মানে ২০০ জনই আমার কলিগ আর কি, মানে স্কুলের ওকে, বন্ধু, ওকে। কলেজের বন্ধু হুম, হুম, বান্ধবী। এবং তাদের আমি যেটুকু দেখেছি ছোটবেলা থেকে, প্রত্যেকেই কি দেখেছি, হয়তো তারা আজকে কোনো চাকরি করছে বা কিছু করছে, কিন্তু তারা কেউ কিন্তু ইনার পিস চাকরি নেই। করাটাই যে হ্যাঁ, ইনার ইনার পিস পিস নেই নেই কিন্তু, তো। আমি তাদের ছোটবেলা ওদের থেকে দেখছি কথাতেই তো প্রমাণ তাদের পাচ্ছে। কোনো ইনার পিসই নেই। হুম, তারা সবসময় ফার্স্টেডেড। ফ্রাস্ট্রেটেড। তাদের আচার আচরণও আমি দেখেছি, প্রত্যেকটা লেভেলেই আমি দেখতাম তারা ফার্স্টেডেড। হুম, হুম, এবং ভয়ঙ্করভাবে একটা কামুকতা ওদের মধ্যে কাজ করে, যেগুলো মানে একটা ইয়ং বয়সে অবশ্যই তোমার শরীর হুম, কথা বলবে। হুম, হুম, কিন্তু তা বলে সেগুলোকে নিয়ে ওরা এত মাতামাতি করতো হুম, হুম, যে রিহ্যাবের পাগলও হয়তো ওদের চাইতে বেটার। এটা আমি নিজেই ফলো করেছি, ছোটবেলা থেকে দেখেছি তো ওদেরকে আমি। হুম। ২০০ জন, ২০০রও বেশি হবে। হ্যাঁ, প্রত্যেককে আমি চিনি এবং অন্য নাম দিয়ে দিয়ে অ্যাকাউন্ট আছে তাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এইটা তো একটা ম্যাটার হচ্ছে যে আমার দেখো, ১ম কথা এতে নিজস্ব সাহস থাকে না। সাহস নেই, হ্যাঁ। যে আমি ও, নিজের এবং ব্যাপার আমাকে ফোনও করেছে। হ্যাঁ, এমন নয় যে, ফোন করুক। আমাকেও তোমার ইয়ে থেকে ফোন করে, অনেকে চেনে না যে হ্যাঁ, ফোন করেছে। সেটা ম্যাটার না। ফোন করুক। আমি তাদেরকে তাদের মতো করেই জবাব দিয়েছি। আমার কাছে এইসবের কোনো ছাড় নেই। কারণ হচ্ছে আমি যেটা দেখো, আমি ভৌতিক করি। ভৌতিক করার পর আমার মনে হয়েছে অনেকে ভাবে আমার চ্যানেলটা খালি ভৌতিকই হতে পারে।
কিন্তু না, আমরা সব রকম বিষয় নিয়ে কথা বলি এবং ভৌতিক বেশি খায় বলে লোকের পরিচিতিটা ভৌতিক হয়ে গেছে। খালি আমার না, এটা অনেক রকম পডকাস্ট থেকে তারাও বলেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে একটা মানুষ এসে সে ভালো কথা বলছে, আধ্যাত্মিকতার কথা বলছে, যাতে মানুষ শান্তিভাবে থাকে। আজকে যে আমরা ইএলআর নিয়ে কথা বললাম, হুম। এটা কতটা দরকার ভাবতে হচ্ছে। আমারও নিজস্ব একটা অ্যাঙ্গার ইস্যু আছে, হ্যাঁ, আমি ইটার্নাল লাইফ বিষয়টা নিয়ে কথাটা রিগ্রেশন, বলতে চাইছি। অ্যাকচুয়ালি ইটার্নাল লাইফ রিগ্রেশন এটা যে কতটা দরকার হুম আমি সাধনা করে বুঝতে পারছি হুম আজকে হুম। 19 বছর পর। তো যে এটা তো একদিনের ব্যাপার না, আপনি না, করুন, আপনি বুঝুন 5 ব্যাপারটা। বছর ওই যে বললাম ধৈর্যটা, হুম। ইটার্নাল লাইফ রিগ্রেশন আর করতে গেলে তুমি যে ধৈর্য লাগবে। এই যে তুমি বললে যে ভগবত গীতা বা এতগুলো পুরাণের কথা বললে, হুম যেটা আমরা, দেখো হুম আমি অতটা এই বিষয় নিয়ে জানি না, আমি ভগবত স্বাভাবিক। গীতার ব্যাপার জানি। হুম তো ভগবত গীতাতে তারা পড়েনি, প্রথম কথা জানি না কি আছে, লেখা লেখা আছে। কিন্তু আমার মনে হয় যে বলছে তাকে একটু শুনি না। মানে একজন তোমার দেখলে যে বলছিল যে জাতিস্বর বেশি দিন বাঁচে না। হ্যাঁ, তুমি তো কমেন্ট করেছো আমি মহাত্মা ওখানে গান্ধী। কমেন্ট করেছিলাম যে আমি এরকম এরকম লিখলাম, একটা একজনের নাম লিখে আমি, হুম যেখানে যিনি গান্ধীজি যিনি বলেছেন হুম হুম এ করতে, তারপর দিয়ে কমেন্ট করেন। না, তার মানে সেই মানুষটা শিক্ষিত না এই বিষয়টা নিয়ে, জানে না, অনেকেই আছে। জানে না। আগে তাহলে আমি আগে নিজে রিসার্চ করি, হুম। কোন রকম পুনর্জন্মের লোক বেঁচে আছে কিছু কিনা। বন্ধু আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, হ্যাঁ তারা হ্যাঁ। গীতা কেন কোনো কিছুই আরে জানে বাবা, না, ইঞ্জিনিয়ারিং জানে না। কিছুই আজকে জানে যদি তারা এই ভালো ইঞ্জিনিয়ার হতো, ছাড়া অন্যরকম অন্য সব রাজনৈতিক ঢুকে যাচ্ছিলাম আমরা, ছাড়া এই জিনিসটাকে কিসের বাদ দিই। ব্যাপারটা। হ্যাঁ, তো এবার তুমি যে কাজটা করো দৈবত, তো এটার কেমন খরচা পড়ে? আমি প্রথম দিকে 150 করেই নিতাম, হুম 150 টাকা পার মান্থ। তো এখন থেকে আমি 200 টাকা করে চালু করেছি। হুম হুম। তো পার মান্থ তো দিতে নাম্বার হবে। তো দেওয়াই আছে স্ক্রিনে, নাম্বার স্ক্রিনে দেয়াই যার আছে, যেমন ভাবে লাগবে তারা লাগবে তেমন ফোন ভাবে করে দেবে। আর কন্ট্যাক্ট করবে। প্রতি মাসে 200 টাকা এমন কিছু ব্যাপার নয়। মাসে একদিন হয়? মাস ক্লাসটা দেখো, ক্লাসটা সিস্টেম হচ্ছে আমি তোমাকে একদিন শিখিয়ে দেবো, হুম তোমাকে অনলাইনেও কিছু জিনিস পাঠাবো হোয়াটসঅ্যাপে। হুম অনলাইনে যারা করতে চায়, তারা দূরে থাকে যারা, হুম হুম আমার সাথে যোগাযোগও করেছিল অনেক দূর হুম থেকে, তারা অনলাইনেও করতে পারে গুগল মিটে, কোনো অসুবিধা নেই। অফলাইনে তো অবশ্যই আমার চেম্বারে আসতে পারে, হুম। বা আমি বাড়ি গিয়েও করাতে পারি, কোনো অসুবিধা নেই। না, বাড়ি গেলে ফিসটা একটু বেশি, 100 টাকা বেশি নেব, হুম, কারণ যাতায়াত ভাড়াটা ইনক্লুডেড হবে। একদম। তো আর 200 টাকার যে রেঞ্জটা রাখা হয়েছে ওটা রেঞ্জ। এবার যে ধরো সাধনাটা চায় কিন্তু 200 দিতে পারবে না, হুম। ফিনান্সিয়াল ক্রাইসিস, একটা নেগোশিয়েবল থাকে। নেগোশিয়েবল একটা করি ম্যাক্সিমাম 80 টাকা অবধি। কারণ আমিও যেখানে শিখতাম প্রথম, তো স্যার প্রথমে 50 টাকা নিত, 2006 সালের কথা বলছি। বাবা! হ্যাঁ, স্যার হঠযোগ শেখাতেন আমায় 50 টাকা, অনেককে একসাথে। হুম হুম তো এই বেলঘরিয়াতেই। তো তারপরে প্রায় 10 বছর পর স্যার 80 টাকা করলেন, এখনো 80 টাকাতেই চলছে। তো আমি এই 80 অবধি নেগোশিয়েবল রেখেছি। ওকে। আর খুব আত্মীয় যাদের শেখাই তাদের বলি দিতেই হবে না। যারা আমার আত্মীয় বন্ধু, হুম তাদের হুম বলি দীক্ষার পর ওয়ান টাইম দাও। যেমন এই পডকাস্টের জন্য আমার এক বন্ধু 1000 টাকা আমাকে দিয়েছে, হ্যাঁ, এবং সে দীক্ষার পরেও আমাকে 100 টাকা হাতে দিয়েছে, বাহ! এবং তার কাছ থেকে আমার আর কিছু নেওয়ার নেই, কারণ সে আমার ছোটবেলাকার বন্ধু, তাকে আমি শিখিয়েছি। বা আরো যারা ছোটবেলাকার বন্ধু আছে নিয়ে যায় দীক্ষা, তাদেরকে বলি দিতেও হবে না, তুই ভাই আমায় খাইয়ে দে। আর বাইরের জন্য এরকম একটা রেঞ্জ রাখা হয়েছে 80 থেকে 200-র মধ্যে। একদমই। এবার যার যা সামর্থ্য সে দেবে। আর নিয়মটা হচ্ছে তোমার, আমি একদিন দেখাবো, 7 দিন বাদে বাদে তাকে আপডেট দিতে হবে ফোন করে কি একদম। হচ্ছে। কারণ কারণ এটা তো দেখো একটা ডাইমেনশনের জার্নি। হুম, এবার যদি ভুল করে অন্য ডাইমেনশনে চলে যায়, একদম। আমি তো বুঝতে পারবো না। বা 7 দিন বাদে বাদে তার চক্রক্রমে কতটা প্রোগ্রেস হচ্ছে, আমাকে তো সেই রিপোর্টগুলো রাখতে হবে, কারণ এটা একটা রিসার্চ। তুমি 10 বছর পরে তো বলবে যে আমি তোমার কাছে শিখে, ইটার্নাল লাইফ রিগ্রেশনটা শিখে আমার এইটা আমি উপলব্ধি করলাম, বা আমার ভেতরে সেই শক্তিটা জাগ্রত হলো। এটা তো তোমাকে 10 বছর পর বলতে হবে। যার জন্য আমি আর কি বলি 7 দিন বাদে বাদে আপডেট দাও, আর প্রতি মাসে এসে একবার চেকিং করিয়ে নাও যে কি হচ্ছে। তোমার খাবার চার্টটা আমায় দেখাও, একদম। তোমার খাতাটা দেখাও, তোমার সোল জার্নি কি কি হয়েছে সেগুলো আমায় দেখাও, সেগুলো আমি পড়বো, পড়ে তোমায় বলবো যে এবার এই জায়গাটার থেকে তুমি সাধনাটা শুরু করো। হুম, এই জার্নিগুলো হচ্ছে মানে তুমি কত দূর এগোচ্ছ, কোন ডিভাইনিটির মধ্যে তুমি বিলং করছো, তবেই তো সে হুম, তৈরি হবে না। একদমই। আর দৈবত, আম এটাই বলবো, খুব ভালো কাজ করছো। ঠিক আছে? তোমার যদি কিছু কথা বাকি থেকে থাকে তুমি বলতে পারো। আমার কথা বলতে একটাই আমি দর্শকদের বলতে চাই যে আপনারা সবাই সাধনার পথে আসুন। দেখুন, চাকরি করা বা কর্মসংস্থান করা এটা যেমন আছে, হুম, এটাও কিন্তু এক ধরনের সাধনা। দুটোই সাধনা। দেখুন, গীতার কর্মযোগে বলছে যে তোমাকে তোমার শরীর চালাতে গেলে কর্ম করতেই হবে, হুম, কিন্তু সেটাকেও তুমি সেবা রূপে করো। তুমি অফিস করছো, তুমি মায়নার বিনিময়ে ঠিকই তোমার পারিশ্রমিক, এটাও সেবা, আত্মসেবা।
নিজের সেবা তুমি করছো, কিন্তু তোমাকে মানুষেরও তো সেবা করতে হবে। তো তার জন্য তোমাকে সাধনা করতে হবে। তুমি দুটো মানুষকে কম্বল দিলে বা বেলঘরিয়া স্টেশনে একজন ভিখিরিকে তুমি 2টো টাকা দিলে, তার কিন্তু পুরো সেবা হলো না, তার ওই অন্নময় কোষের সেবাটি হলো। হুম কিন্তু তাকে তুমি যতক্ষণ ডিভাইন পর্যায়ে পৌঁছাতে পারছো, তখন কিন্তু ততক্ষণ কিন্তু ফুলফিলমেন্ট হলো না। অতএব সবাই তোমরা সাধনার মধ্যে এসো। তোমরা যেখানেই সাধনা করো রেসপেক্টিভ, আমি কাউকে ছোট করব না, একদম কিন্তু চেষ্টা করো যে ইটার্নাল লাইফ রিগ্রেশনের মধ্যে আসতে। কারণ এটা একটা কম্বিনেটোরিয়াল সিস্টেম, এবং এটাই পুরাণেও বলা আছে। মানে আগেকার দিন বলতে মহাভারত রামায়ণে যে গুরুকুলের কথা হুম বলা হুম হতো, হুম, হুম। সেখানেও কিন্তু পুরোটা। এখনকার দিনে যেহেতু আমরা কাজটাকে এত গুরুত্ব দিচ্ছি, মানে গুরুত্ব ঠিক দিচ্ছি না, ওটাকে নিয়ে একটা ডিপ্রেসিভ ওয়েতে চলে যাচ্ছি। একদমই উফ, আমাকে অফিস যেতে হবে, কি কষ্ট। হ্যাঁ হ্যাঁ অফিসটা কিন্তু আনন্দে যাচ্ছি না। না না ওখানে না গিয়ে না এটা ও খুব বড় কতটা একটা মানে বড় মানে হ্যাঁ। কি বলবো আমি তুমি জানো কি জানি না জাপানেই তো হ্যাঁ জাপানে এরকম একটা সংস্থা খুলেছে হুম যে লোকদেরকে চাকরি থেকে বিতাড়িত করতে মানে ধরো না তোমার একটা অফিস আমি ওখানে চাকরি করি হুম আমার ভাই একটা সংস্থা আছে যে হুম আমি চাইছি যে তোমার এখান থেকে আমি বেরোতে চাই হুম তো তুমি মালিক তুমি আমাকে বেরোতে দেবে না কারণ তার তো লস আছে হুম এবার কি হচ্ছে আমার ভাই ধরুন একটা এজেন্সি চালায় হুম আমাকে ওই কোম্পানি থেকে বের করার জন্য ভাবো ওখানে একটা কোম্পানি বিল্ড হয়েছে হুম, এটা কিন্তু অনেকেই জানে এবং জাপানে মঙ্কের সংখ্যা বেড়ে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই সেরকম। বংশবৃদ্ধি কমে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ, কারণ তারা ওই মাথায় চাপ এত স্ট্রেস ওরা নিতে পারছে না নিতে পারছে না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এইটাই সবচেয়ে ব্যাপার। মানুষ ভালোবেসে আর মানে চাকরি না, করছে না দরকার তাই চাকরি করছে আমরা ধরো কেউ রিসার্চ করে, হ্যাঁ তাকে একটা পেপার পাবলিশ করতে হবে। একদম সে বা কোনো একটা প্রজেক্ট এসছে কোনো সেক্টরের কোম্পানির, হুম, তো তাকে বলেছে এই 3 দিন তোমার ডেডলাইন, তোমার সেটা করতে হবে। সে 3 দিনটাও রুটিন মাফিক করছে না। না সে একটানা ল্যাপটপ নিয়ে বসে আছে। কাজ হলো কি না হলো প্রচন্ড ডিপ্রেসিভ হয়েতে। কোথায় ব্রেক নিয়ে নিয়ে সে সাধনাটা কর, হুম তবে তো সে কাজের নতুন দিক খুঁজে পাবে। একদম আর না পেলেও সে একটা ডিপ্রেসিভ থেকে বেরোবে। সে বসকে হয়তো বলতে পারবে, বা বসের সামনে তার অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হবে, যে আমি অক্ষম, আমি এতটা পেরেছি, এতটা পারিনি। হুম একটা কোঅপারেটিভ ওয়েতে। সে কিন্তু তা করছে না। উফ, আমায় কাজ করতে হবে, আবার অফিস, এই ডিপ্রেশন সারাদিন কাটিয়ে দিচ্ছে। আলটিমেটলি ওটাও যাচ্ছে, এটাও এটাও যাচ্ছে। যাচ্ছে এদিকে হেলথও খারাপ হ্যাঁ, হয় স্বাভাবিক মেন্টাল কারণ হেলথ তো সেই গড়মাল সেই হয়ে যাচ্ছে। মেন্টালটা ঠিক করার জন্য মানুষেরা কিছু না কিছু কনজিউম করছে বুঝতে হ্যাঁ, পারছো আমার কথাটা হ্যাঁ, সেটার ফলে মানুষের হেলথটাও নষ্ট এবং হচ্ছে প্রচন্ড ড্রিঙ্ক বেড়ে গেছে তো এখন। বেড়ে গেছে তো এবং যারা ড্রিঙ্ক করে না তারা এত কোল্ড ড্রিঙ্কস খায়, হ্যাঁ এটা মারাত্মক জিনিস। চা সিগারেট আমি তো স্টুডেন্টদের প্রথমেই বারণ করি যে খাদ্য তালিকায় যে নেশা ভাঙ বন্ধ। পান খেতে পারো, পান নেশা নয়, চুনা সুপারিটা ছাড়া। হুম কিন্তু চা, কফি, সিগারেট, কফি যদিও খাও অকেশালি খাও, হালকা করে খাও। হুম চাটা একদম ছাড়ো। সিগারেট, বিড়ি, গাঁজা এগুলো খাবে না। হুম যদি বা সিগারেট খেতে হয় খুব এমার্জেন্সি, তাহলে তুমি অন্তত মাসে একটা খাও। হুম তাও লো কোয়ালিটির খাও, যেটা তোমার ফুসফুসকে হার্ম করবে না। না খেতে পারলে খুবই ভালো। এবং এখন আরও যেটা বেড়ে যাচ্ছে যে ড্রিঙ্কসের বদলে কোল্ড ড্রিঙ্কস। হুম 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 এবং ইয়ং জেনারেশনে কোল্ড ড্রিঙ্কসটা তো মারাত্মক জিনিস, মানে ওটা তো না খেতে পারলেই ভালো। হ্যাঁ কিন্তু একটা বাজে ধারণা এসে গেছে কোল্ড ড্রিঙ্কস খেলে নাকি খাবার হজম হয়। আমি তো কিছু বায়োলজি হয় না স্টুডেন্ট, এখন রিসার্চ করতে যাব, আমি তো কোথাও পেলাম না কোল্ড ড্রিঙ্কস খেলে না না হজম হয়। হয় না উল্টে ওর মধ্যে হাই কনসেন্ট্রেশন CO2 রয়েছে, হ্যাঁ হ্যাঁ যেটা অ্যানিমেল ফিজিওলজি থিওরি অনুসারে বলাই হচ্ছে লাংকে ড্যামেজ করবেই। কারণ ফুল ব্লাড তোমার CO2 লোড হয়ে যাচ্ছে। অতএব ওটা। আর সবচেয়ে বাজে জিনিস যেটা ইয়ং জেনারেশনে এখন দেখা যাচ্ছে, এবং প্রচুর কমেন্টও করেছে, আমি বলবো এটা কি না বলে উপায় নেই, সহবাস এবং হস্তমৈথুনের একটা বাজে দোষ ইয়ং জেনারেশন কিন্তু ছেয়ে গেছে। সে না হস্তমৈথুন করা ভালো তো না, সময় সময় আমাদের শাস্ত্রে বলছে হুম মনুস্মৃতি, যে তুমি সব হস্তমৈথুন তো একেবারে বারণ, মনুসংহিতায় বারণই করছে। এবং মনুসংহিতা খালি এটা বলছে যে তুমি সহবাস করো, হুম কিন্তু না করলে খুব ভালো। তুমি তো একটা কথা না, দেখো এখানে একটা মানে অন্য টপিকে ঢুকে যাবো আমরা আমি তুমি যে কথাটা বলছো হুম। সহবাস করা বলে একটা স্ত্রীর সাথে আমি স্ত্রীর সাথে সহবাস করবো না এখন তো স্ত্রীর সাথে সহবাস হচ্ছে না। তুমি সেটা বলো এখন তুমি তো ক্লিয়ার করো ব্যাপারটা এখন তো স্ত্রীর সাথে সহবাসও তোমার অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এখন তোমার তুমি ক্লিয়ার করো কারণ এখানে অনেক তান্ত্রিক এবং ঋষিরা হুম, যারা আগে থেকে বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পর ঋষি হয়েছে না তো না তারা ভুল তার মানে না না না, তখনকার দিনের সিস্টেমটা তো আলাদা।
তখনকার দিনের কথা বলছি না, তাহলে বর্তমানে যারা গুরু আছে এরকম, হুম যারা আগে বিয়ে করে নিয়েছে, বিয়ে তাদের করার তো পর তারা নিয়ন্ত্রণ বাচ্চা আছে। হয়ে, সহবাস মানে আমি এটা বলতে চাইনি যে তুমি সন্তান জন্ম দেবে না, আমি বলতে চাইছি যে অনিয়ন্ত্রিত ব্যাপারটা চলছে হ্যাঁ এখন। অনেকের সাথেও হতে পারে না, না একটা আমার স্ত্রীর সাথে আমি সহবাস করবো না, স্ত্রীর কথা আমি এখানে বলছি না, আমি বলছি সেটা যারা তুমি ক্লিয়ার করো। অনিয়ন্ত্রিত ভাবে আর কি, যাদের জীবন, হ্যাঁ, আমি এই জন্য ডিপ্রেশন থেকে টানলাম যে অনেকেই আছে ডিপ্রেশনের প্রভাবে হুম এই হুম হুম জিনিসগুলো হুম টেনে হুম, আনছে। সেটা বলো। এবং অনেক পডকাস্টেও অনেক সাধু মহাত্মারাও বারবার বলছেন, হুম, একটা বিশেষ পডকাস্ট আছে হ্যাঁ আমি নিশ্চয়ই। আমি দেখেছি, আমি হ্যাঁ ওই জন্য তোমার কাছে ক্লিয়ার হলাম ব্যাপারটা, কারণ মানুষ যে হ্যাঁ মেন ব্যাপারটা কি, মানুষ সিরিয়াসলি নেবে না, ও এটা বলেছে তার মানে এটাই হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইভাবে ভাববে না। না, এখানে শাস্ত্র বলছে তুমি স্ত্রীর সাথে হুম, সহবাস করো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। তিনিও তো বিয়ে করেছেন, প্রভুপাদা যিনি ছিলেন ইসকনের হুম হুম ফাউন্ডার, তিনিও তো বিবাহিত। না না, আমি কি বলছি, বিবাহ করার পর তুমি সন্তানের জন্য সহবাস করলে হ্যাঁ, এই অবধি ঠিক, হুম, সন্তান হয়ে যাওয়ার পর আর সহবাস নয়। কেন হ্যাঁ, এইটাই তো গন্ডগোল। কেন সন্তান হয়ে যাওয়ার পর তোমার কি সহবাসের কোনো যুক্তি থাকলো? কেন থাকবে না? কেন? তুমি সহবাস কেন করছো? যাতে তোমার নতুন প্রাণ তুমি সৃষ্টি করতে পারো, তাই তো? হ্যাঁ, তারপর প্রাণ তো সৃষ্টি হয়ে গেল আবার। এটা তোমার লজিক। না, আমার শাস্ত্র লজিক না, লজিক কোন, শাস্ত্র বলছে, কোন শাস্ত্রে বলছে? মনুসংগীতেই বলছে যে তোমার একটা, এবং তুমি একটা পডকাস্টও দেখতে পারো, জয়দীপ মহারাজ, হ্যাঁ, উনি পরিষ্কার বলছেন। মহারাজের কথা আমি বলছি, তুমি এর আমি কথা, বলছি ঠাকুর কথামৃত অব্দি আছে। যে তুমি বাচ্চার জন্য তুমি সহবাস অবশ্যই করতে তুমি পারো। কথামৃতে ঠাকুর বলছেন তাহলে যে তাহলে তুমি তো কথা বলছো ওয়ান টাইপ অফ একটা ওয়ান কমিউনিটির কথা বলছো, না না হিউম্যানিটির না একটা না 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 কমিউনিটির না, কথা বলছো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সবার জন্যই এটা কথামৃতে বহুকাল আগে বলে গেছিল হুম, যে একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকতে হয়। এটা আমার বানানো কথা নয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলে গেছে, কথামৃতে আছে। তুমি ওকে, কথামৃতটা দেখো, ওখানে বলছে একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকতে হয়। এটা আমার বানানো কথা, কারণ এটাও ঠাকুর টেনেছে মনুসংগীতার থেকে। ওকে। মনুসংগীতাতে বলাই না আছে। না আমি আমি এটা জানতাম না বলেই আমি তোমাদের হ্যাঁ, না না, হতেই কনফ্লিক্ট, পারে, এ তো অনেক শাস্ত্র, তুমি অনেক, কত পড়ে শেষ করবে? আমাকে কথামৃত যখন গুরুদেব পড়তে বলে, আমি কথামৃত পড়ে অবাক হয়ে গেছি, বাবা ঠাকুর তো সব বলে দিয়েছে। কারণ তুমি যখনই বীর্য স্খলন করছো, হুম সেটা তো কিন্তু তুমি সৎ উদ্দেশ্যে যদি করো ঠিক আছে, কিন্তু আমি যে দুটো টার্মের কথা বললাম, হস্তমৈথুন এবং অনিয়ন্ত্রিত সহবাস, হুম সেখানে কিন্তু বীর্য স্খলন তোমার নিয়ন্ত্রিত হচ্ছে না, সেটা কিন্তু ভুল কারণে বীর্য স্খলন হচ্ছে, এবং যার ফলে তোমার ফিজিক্যাল হেলথের 12টা বাজবে, তখন তোমার সাধনার অন্তরায় হয়ে দাঁড়াবে। এ নিয়ে রয়েছে পডকাস্ট, তুমি দেখতে পারো যে যৌনতা কি সাধনার অন্তরায়, ধ্যানযোগী আচার্য কৌটিল্য বলেছেন। গৃহীদের ক্ষেত্রে মনুসংহিতা কনসিডার করছে যে তোমরা সহবাস করতে পারো সন্তান হওয়ার পরেও, হুম কিন্তু আবার ঠাকুর বারণ করে দিচ্ছে যে হুম একটি হুম দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকতে হয়। একদম কোট করে ওই লেখাটা কালো করে অখণ্ড কথামৃতে লেখা আছে। মনুসংহিতা পারমিট করছে, কিন্তু মনুসংহিতাও তো সেই যুগের রেসপেক্টে লেখা, সত্য যুগে লেখা হয়েছিল। বিষ্ণু পুরাণে আছে একদম মনু আর একদম। শতরূপকে, সময়ের সাথে সাথে প্রত্যেকটা সময়ের সাথে, জিনিসের হ্যাঁ। হিসাবে ওই জন্য ব্যালেন্স করে ওই জন্য লেখা। আমি সাজেস্ট করি কথামৃত পড়তে, কারণ তুমি যদি বেদ পড়ো, সেখানে যা পাবে, তুমি বেদের সার পাবে কথামৃততে। এবং কথামৃতে যে রেস্ট্রিকশনগুলো, খাদ্যের ওপরেই কত রেস্ট্রিকশন করা আছে। ঠাকুরের একবার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ লুচি বেগুন ভাজা খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, হুম ওনার সাত্ত্বিক শরীর, কিন্তু উনি পাট করে ইচ্ছা হয়েছে লুচি বেগুন ভাজা খেয়ে নিয়েছে। হুম তো সঙ্গে সঙ্গে ঠাকুরের ওই রক্ত আমাশা শুরু হয়ে যায়। ঠাকুর তখন আবার ওই হাইপোথিসিস দেয় যে ওই গুণোত্তর বিভাগ যোগ অনুসারে সাত্ত্বিক শরীর এগুলো খেতে পারবে না। ওই জন্য আমরা যেটা খাদ্য তালিকায় বলি যে সবার তো ওরকম ব্যালেন্স হয় না, ওই জন্য আমি করি কি, হুম সপ্তাহে 3 দিন নিরামিষ রাখো, মঙ্গল বৃহস্পতি শনি, হুম বাকি দিনগুলো আমিষ করো, তাহলে একটা ব্যালেন্স রইলো। এই দেখো, এটা আবার আমি কি করে বার করলাম, আমি কি আকাশ থেকে পেরেছি? এটা ডিভাইন ব্লেসিং, ঠাকুরও হুম ডিভাইন ব্লেসিং করে 1800 শতক 1900 শতকের জন্য একরকম থিওরি দিয়েছেন। আমি ওগুলো পড়ে এবং তোমার নিজে সাধনা করে মায়ের কৃপায় আমি আরেক রকম হাইপোথিস দিলাম। দেখো, এতে কিন্তু একদল কমিউনিটি ভাবলো না যে নিরামিষ শ্রেষ্ঠ, আমিষ ফালতু, ব্যালেন্স করে দিলাম তো। ব্যালেন্স 3 দিন, বাকি 4 দিন তুমি আমিষ খাও। থ্যাংক ইউ দৈবত, থ্যাংক ইউ। আজকে খুব কিন্তু ভালো একটা আলোচনা হয়েছে, আর আমি এইটুকুই বলবো দর্শকদের যে থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আর আম, আমরা অনেক সময় অনেক কি হয় যে আমরা না সহজে সব জায়গায় দরকার নেই তাও খরচা করে ফেলি। একটা সেশন নিয়ে দেখুন, নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে রয়েছে। এবং থ্যাংক ইউ দৈবত আবারও। আজকে আমাদের গেস্ট দৈবত, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার, নমস্কার দৈবত।